হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য আরেকটি নিউ ড্রামা নিয়ে চলে এসেছি। ড্রামাটি অনেক বেশি রোমান্টিক। প্রথমের দিকে একটু বোরিং লাগলেও পরে আপনারা অনেক বেশি এনজয় করবেন। তাই অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ড্রামাটি দেখবেন, তাহলে আসল মজাটি পাবেন। এখন তাহলে শুরু করা যাক। স্টোরির শুরুতে লিনশিকে দেখানো হয় সে দাঁড়িয়ে সিগারেট জ্বালানোর চেষ্টা করছিল। তখনই লু এসে তাকে হেল্প করে আর বলে, তুমি একটি বদ্ধ কোণায় দাঁড়িয়ে সিগারেট ধরাচ্ছ, কারণ তুমি ভুল দিক বেছে নিয়েছো। এখন তুমি যতই পরিশ্রম করো কোনোটাই কাজে আসবে না। লিনশি এগুলো শোনার পরে ওইখান থেকে চলে যাচ্ছিল। অ্যাকচুয়ালি তার জিয়াংয়ের সঙ্গে বিয়ে হয়েছিল, যেটা তার লাইফের একটি বড় ভুল। সে লিন পরিবারকে বাঁচানোর জন্যই এই ডিসিশন নিয়েছে, তবে জিয়াং এটাকে ইউজ করে সবকিছু নিজের করে নিয়েছে। অন্যদিকে তাকে মিসেস জিয়াংয়ের পরিচয় বন্দি করে দমিয়ে রেখেছে, তার সমস্ত যোগ্যতা নিংড়ে নিয়েছে। সবাই এখানে বলাবলি করছিল লিনশি আমাদের গ্রুপের সব থেকে ইউনিক চাইল্ড ছিল, তবে তার মাঝে যে মুক্তার আলো জ্বলছিল এখন সেটা নিভে গিয়েছে। বর্তমানে লু তো তাকে হেল্প করার জন্য চলে এসেছে। পাস্টে জিয়াং তাকে অনেক কিছু বুঝিয়ে বিয়ের জন্য রাজি করাতে গিয়েছিল, তবে লিনশি তো তাকে লাইক করতো না, এই জন্য বিয়েতে একদমই রাজি ছিল না। বাট গ্র্যান্ডমা তাকে এই বিয়েটি করতে বলে, কারণ তাদের বিশাল বিজনেস, তার একার পক্ষে এগুলো সামলানো পসিবল নয়। লিনশির ব্রাদার অবশ্য চায় না সে জিয়াংকে বিয়ে করুক, কারণ শুরু থেকে তার জিয়াংকে অদ্ভুত মনে হয়। সে কিন্তু একটি স্পেশাল ফোর্সে কাজ করছিল, সে ওইটারও ছেড়ে দিতে চায়, যেটা আবার লিনশি চায় না। এটা নিয়ে দুই ব্রাদার সিস্টারের মাঝে অনেকটা আর্গুমেন্ট হয়। গ্র্যান্ডমা তখন রেগে বলে, তুমি যদি বিয়ে না করো তবে আমি অনশন করব। লিনশি এগুলো শুনে বিয়েতে রাজি হয়ে যায়। এইভাবে 5টি বছর কেটে গেছে। তার আর জিয়াংয়ের মাঝে হাজব্যান্ড ওয়াইফের মতো কোনো রিলেশন নেই, তাদের শুধুমাত্র বিজনেস রিলেশন, যেগুলোতে প্রফিট হচ্ছে জিয়াংয়ের, কারণ সে তো লিনশির কোম্পানিকে শুষিয়ে নিজে বড় হচ্ছে। একটু পরে লিনশি যখন রুমে যায় তখন জিয়াংকে একটি মেয়ের সঙ্গে রোম্যান্স করতে দেখে। সে এবার বিরক্তি সহকারে বলে, তুমি যে কন্ট্রাক্টটি করেছিলে সেটা কিন্তু লঙ্ঘন করছো। জিয়াং এটা শুনে ইংকে বাইরে পাঠিয়ে দেয়। তারপর লিনশিকে বলে, কতবার বলেছি আমার উপরে ইমোশন দেখাবে না। আমাদের জিয়াং পরিবারে আমরা যখন মাংস খাই তখন তোমাকে সাময়িকভাবে একটু স্যুপ খেতে দেওয়া হয়। এখন অভিযোগকারী মহিলার মতো আচরণ করো না, শুধুমাত্র তোমার গ্ল্যামারাস মিসেস জিয়াং এর পরিচয় নিয়ে থাকো, অন্যথায় তোমার লিন পরিবার একেবারে নিশ্চিহ্ন হয়ে যাবে। লিনশি ভাবতে থাকে, আমার বিয়ে যেটাকে আমি একসময় নিরাপদ আশ্রয় মনে করতাম, সেটি হলো আমার নিজের জন্য সতর্কভাবে বেছে নেওয়া একটি কবর। আমি ভীষণ বোকা ছিলাম, এই জন্যই একে বারবার বিশ্বাস করেছি। জিয়াং বলে, তুমি কখনোই আমায় ছেড়ে যেতে পারবে না, তাই এমন অমর্যাদাকর কথা বলা থেকে বিরত থাকবে। তুমি হয়তো জানো না কোন ধরনের মানুষ সব থেকে বোকা, যারা কিনা কেবল হুমকি দিতে পারে, তবে তাদের তো মেরুদণ্ড নেই, তাই কোনো কিছুই করতে পারবে না। সেন কাট হয়ে লিনশিকে অফিসে কাজ করতে দেখানো হয়। অ্যাসিস্ট্যান্ট আসলে তারা লং হার সম্পর্কে জানতে পারে, যে শুধু বিজনেস সাম্রাজ্যের মালিক নয়, উল্টো একটি সেনা দলের নেতা। বিশ্বের বড় বড় নেতারা তার সঙ্গে বন্ধুত্ব করেছে। এইবার লুকে দেখানো হয়, তার এন্ট্রি দেখে আমরা বুঝতে পারি এটাই হয়তো লং হাই। এখানে একটু ফ্ল্যাশব্যাক দেখানো হয়। অ্যাকচুয়ালি লু আর লিনশির ব্রাদার একই ফোর্সে ছিল। ওইখানেই লু প্রথম লিনশিকে দেখেছিল। লিনশি যখন জানতে পেরেছিল লু অনাথ, তখন সে একটি ফ্লাওয়ার্স দিয়ে তাকে গ্র্যাজুয়েশনের জন্য কংগ্রেচুলেশন বলে। প্রথম দেখাতেই তো তার লিনশিকে অনেক বেশি পছন্দ হয়ে যায়। এরপরে সে লিনশির ব্রাদারের থেকে জানতে পারে তার আর লিনশির নাকি ঝগড়া হয়েছে। ব্রাদারের তাকে নিয়ে অনেক চিন্তা হচ্ছিল, কারণ লিনশি ম্যারেজ করতে যাচ্ছে। লু যখন জানতে পারে লিনশির বিয়ে হয়ে যাচ্ছে তখন সে নিজেও অবাক হয়। লিনশির ব্রাদার কিন্তু বলেছিল সে এই মিশনটি কমপ্লিট করতে পারলে একেবারে এটা ছেড়ে দেবে, যাতে তার সিস্টারের পাশে দাঁড়িয়ে তাকে হেল্প করতে পারে। সেন কাট হয়ে লিনশিকে দেখানো হয়। লিনশির মমের একটি রাবার বাগান ছিল, যেটাই অংশার নামের একটি সশস্ত্র গোষ্ঠী দখল করেছে আর তাদের কর্মচারীদেরকেও অপহরণ করেছে। সঙ্গে তাদের মুক্তিপণ হিসাবে $50 মিলিয়ন দাবি করেছে। সে এবার জিয়াং এর কাছে হেল্পের জন্য অনেক বেশি কাকুতি মিনতি করে। জিয়াং বলে, $50,000 অনেক বেশি, ওই সামান্য কর্মচারীদের জন্য আমি এতগুলো মানি স্পেন্ড করতে পারবো না। লিনশি বলে, তুমি জানো ওইটা আমার মমের শেষ স্মৃতি। জিয়াং এর পরেও ভেবে দেখবে বলে চলে যায়। লিনশি তখন বুঝতে পারে তাকেই কিছু করতে হবে, এই জন্য জিয়াংকে এটা বলে চলে যায়, আফসোস আমি কোনো এক সময় তোমায় বেছে নিয়েছিলাম। একটু পরে লিনশি দৌড়াতে দৌড়াতে বাসে আসে। অ্যাকচুয়ালি গ্র্যান্ডমাও এগুলো জেনে ফেলেছিল। লিনশি গ্র্যান্ডমাকে এগুলো জানিয়েছিল না, কারণ ওনার হেলথ খারাপ হবে, তবে গ্র্যান্ডমা এখন তাকে হেল্প করতে চায়। লিনশি বলে, আপনার চিন্তা করতে হবে না, আমি সবটা সামলে নেব। এটার জন্য আমি একজনকে হায়ারও করেছি,
গ্র্যান্ডমা বলে তুমি যাকে হায়ার করেছো তাকে দিয়ে কোনো কাজ হবে না, আমি তোমার জন্য স্পেশাল একজনকে অ্যারেঞ্জ করেছি। ভেতরে এবার লু আসে। লিনসি তাকে দেখে অবাক হয়। অ্যাকচুয়ালি তার ওই দিনের কথা মনে পড়ে। গ্র্যান্ডমা বলে তোমরা কি একে অপরকে চেনো? লিনসি বলে একবার দেখা হয়েছিল। লু ভাবে অবশেষে সে আমায় মনে রেখেছে। লিনসি জিজ্ঞেস করে তোমার নাম লুসেন তাই না? তুমি কি সত্যি আমাকে হেল্প করতে পারবে? তাদের কিন্তু একটি বিশাল সৈন্য আছে। লুসেন বলে হ্যাঁ জানি, 5,000 সৈন্যের একটি সশস্ত্র বাহিনী আছে তাদের কাছে, নানা রকম সরঞ্জামও আছে। তবে আমাদেরও নিজস্ব কিছু প্ল্যান আছে। আপনার শুধু একটা কথা দিতে হবে, আমি যেটা করতে চাচ্ছি ওইটাই আপনি আমায় আটকাতে পারবেন না। আমি শুধু আপনার নিরাপত্তার ব্যবস্থা করব। লিনসি এগুলোতে রাজি হয়। অ্যাকচুয়ালি তার মনে হচ্ছিল লুসেনকে বিশ্বাস করা যায়, তবে সে আবার একা একাই ভাবে না, আমি কোনো পুরুষকে এত সহজে বিশ্বাস করতে পারি না। রাতে লুসেন আর লিনসিকে একটি আস্তানায় দেখানো হয়। তারা এখানে আংশানের খোঁজে এসেছিল, সঙ্গে কিন্তু টাকাও নিয়ে এসেছে। একটি লোক এবার বলে তোমরা ডিল করতে এসেছো, তবে আগে একটি কান কেটে জামা রেখে যাও, এই বলে অ্যাটাক করে দেয়। লুসেন তখন লিনসিকে পুরোপুরি সেভ করছিল আর গুন্ডাদের অবস্থাও খারাপ করছিল। লিনসিও কিন্তু কম নয়, সেও এখানে ফাইট করতে থাকে। দুজন মিলে এবার গুন্ডাদের আটক করে নেয়, এমনকি সকলের হাত থেকে অস্ত্রপাতি সরিয়ে দেয়। এরা তখন অংশানের সঙ্গে এদের দেখা করাতে রাজি হয়। ডিল কনফার্ম করে এরা বাসায় আসে। লুসেন ব্যথা পেয়েছিল, লিনসি এবার তার কেয়ার করতে থাকে। লুসেন যখন ব্যথা পাচ্ছিল, লিনসি তখন বলে আমার ব্রাদার অনেক বেশি দুষ্টু ছিল, সবসময় ব্যথা পেত, তবে আমি যখন তাকে ফু দিয়ে ব্যান্ডেজ করে দিতাম তখন সে আর ব্যথা অনুভব করতো না। লুসেন এটা শুনে চুপ হয়ে যায় আর লিনসিকে চুপচাপ তার কাজ করতে দেয়। কাজ শেষ হলে লুসেন বলে তুমি কি আগে নার্স ছিলে? লিনসি বলে এগুলো তো বেসিক বিষয়। লুসেন বলে ও, এই জায়গাটা মোটামুটি নিরাপদ, আমি এরপরেও বাইরে গিয়ে একবার চেক করে আসি, এই বলে উঠছিল। তবে যাবার আগে লিনসিকে একটি নেকলেস পরিয়ে দেয়। এটাই নাকি লোকেশন মনিটর আছে, লিনসির আশেপাশে সকল কথা এসে এটার মাধ্যমে শুনতে পাবে। লিনসি এবার বলে তুমি আশেপাশে থাকলে আমি নিশ্চিন্ত বোধ করি। লুসেন অবাক। লিনসি বলে আমি চেক করছিলাম তুমি পরিষ্কারভাবে শুনতে পাচ্ছ কি। লুসেন এটা শুনে তাড়াতাড়ি আসবে বলে চলে যায়। বাইরে লুসেন আসলে তার সহকারী বলে বস। লুসেন বলে এগুলো কি? আমি বলেছিলাম আমি ড্রাইভার হতে রাজি, বা মালি অথবা রাধুনি, তবে তুমি আমায় বডিগার্ড বানিয়ে দিলে। আজ জানো আমি কতটা ভয়ানক পরিবেশে চলে গিয়েছিলাম, মরতে মরতে বেঁচে ফিরেছি। সহকারী বলে আপনি তো অনেক হ্যান্ডসাম, তাই ভাবলাম। লুসেন বলে মুখ বন্ধ করো, আপাতত যে মিশনটি আছে ওইটা কমপ্লিট করে আসি। আসলে তারা আনশানকে একেবারে শেষ করার প্ল্যান করছিল। সে এবার তার পুরো ফোর্স নিয়ে আংশাংয়ের ডেরায় হানা দেয় এবং তাকে পুরোপুরি শেষ করে দেয়। মিশন কমপ্লিট করে সে যখন বাসায় ফিরে দেখে লিনসি ঘুমাচ্ছে। সে এবার তাকে ব্ল্যাঙ্কেট দিয়ে কাভার করছিল, তখন লিনসি উঠে পড়ে। লুসেন তখন বলে আমি তো শপিং এ গিয়েছিলাম, বাট কোনো কিছুই কিনিনি। লিনসি বলে কোনো ব্যাপার না, এমনিতেও কালকে কি করব ওইটা নিয়ে আমাদের আলোচনা করতে হবে। তোমায় কিন্তু শান্ত থাকতে হবে, আমি চাই না তুমি আর আঘাত পাও, নয়তো তোমার ফ্যামিলিকে আমি কি জবাব দেব। লুসেন তখন বলে দেয় সে অরফান। লিনসির এটা শুনে তো অনেক খারাপ লাগে, এজন্য বলে সরি, তুমি চাইলে আমি তোমার ইল্ডার সিস্টার হতে পারি। বেচারা লুসেন তো তাকে ওয়াইফ করার প্ল্যান করছে আর এই কিনা বড় সিস্টার হতে চাচ্ছে। লুসেন এবার কোনো অ্যান্সার না দিয়ে ওইখান থেকে চলে যায়। নেক্সট ডে সহকারী রুমে আসে আর জানায় অংশাং নাকি পুরোপুরি ফিনিশ হয়ে গেছে, তার আস্তানা পুরো ভ্যানিশ হয়ে গেছে। লিনসি এটা শুনে তো প্রচন্ডই খুশি হয়ে যায়, কারণ তার কোম্পানি এখন পুরোপুরি ফ্রি হয়ে গেছে। সে এবার খুশি হয়ে সহকারীকে ধরে বারবার থ্যাঙ্কস বলছিল, যেগুলো অবশ্যই লুসেনের ভালো লাগে না। সহকারী এটা বুঝতে পেরে তাড়াতাড়ি করে ওইখান থেকে পালায়। লিনসি এবার রুমে এসে ফ্লাইটের টিকিট বুক করতে বলে, কারণ আজকে এসে চায়নাতে ব্যাগ যাবে। লুসেন এবার ভেতরে এসে বলে যেহেতু আমরা এখানে আসি তো কেমন হয় আমরা চারিদিকটা একটু ঘুরে দেখি। লিনসি প্রথমে রাজি হচ্ছিল না, তবে লুসেন যেহেতু রিকোয়েস্ট করে তাই লিনসি রাজি হয়ে যায়। দুজন এবার একসঙ্গে অনেকটা ভালো টাইম স্পেন্ড করে। প্রথমে ডগিকে নিয়ে প্লে করে, এরপর শুটিং করতে যায়। লুসেন তো অনেক ভালো শুট করছিল, যেটা দেখে লিনসি অবাক হয়। লুসেন এবার তাকেও শুট করা শেখায়। লিনসি এটা শিখতে পেরে অনেক বেশি হ্যাপি ছিল। লুসেনও তার মুখের হাসি দেখে অনেক হ্যাপি। রাতে লিনসি বাসায় ফিরে বলে আজকের দিনটা সত্যি অনেক মজার ছিল। লুসেন এবার তার অনেকটা ক্লোজ এসে লাইট অন করতে যাচ্ছিল। লিনসি হঠাৎ তার বডি টাচ করতে চায়, বাট কোনোভাবে নিজেকে কন্ট্রোল করে বলে তুমি কি করছো, লাইট অন করো। লাইট অন হতেই সে দ্রুত রুমে চলে যায়। লুসেন তখন একটি ফটো বের করে আর লিনসির ব্রাদারের উদ্দেশ্যে বলে আমি তো তোমার ব্রাদার ইন ল হতে চাই। নেক্সট ডে এরা চায়নাতে ব্যাক করে।
এখানে এসে লিনশি জিয়াং এর সঙ্গে দেখা করতে আসে। জিয়াং বলে এটা কি? লিনশি বলে আমার বডিগার্ড। জিয়াং বলে আমার সঙ্গে দেখা করতে ওকে বডিগার্ড লাগবে? যাই হোক বাদ দাও, তুমি তো এইবারের প্রবলেম সলভ করে নিয়েছো। হয়তো এইবার তুমি লাকি ছিলে, বাট প্রতিবার তো লাকি থাকবে না। তাই তোমার সবকিছু আমার কাছে হ্যান্ড ওভার করো, আমি সবকিছু সামলে নেব। লুসান এটা শুনতে লিনশির কানে কানে কিছু একটা বলে। জিয়াং এগুলো দেখে বলে আমার সামনে তুমি আমার ওয়াইফের সঙ্গে ফ্লার্ট করছো। লিনশি এবার তাকে ডিভোর্সের এগ্রিমেন্ট দিয়ে বলে খুব দ্রুতই আমি আর তোমার ওয়াইফ থাকবো না। আমি অলরেডি সাইন করে দিয়েছি, 3 দিনের মধ্যে তুমিও সাইন করে দিও, নয়তোবা আমাদের কোর্টে দেখা হবে। লুসান নিজেও কিন্তু জানতো না লিনশি ডিভোর্স নিতে যাচ্ছে। জিয়াং বলে তুমি এগুলো কেন করছো? রিসেন্ট ট্রেন্ডিং টপিকের জন্য। লিনশি ট্রেন্ডিং টপিক তো দেখেনি, সে জিয়াং এর মুখে শোনার পরে ট্রেন্ডিং টপিক সার্চ দিয়ে দেখে। অ্যাকচুয়ালি জিয়াং আর তার গার্লফ্রেন্ডের বিষয়ে অনেক রিউমার ছড়িয়ে পড়েছে। জিয়াং বলে এই ছোটখাটো বিষয় নিয়ে জেলাসা বন্ধ করো। লিনশি বলে সত্যি এগুলো ছোটখাটো ব্যাপার, এই ম্যাটারগুলো তো আমি আমার লিস্টেও রাখি না। জিয়াং বলে তো কেন তুমি ডিভোর্স দিচ্ছ? লিনশি বলে আমাদের বিয়ের 5 বছর হয়ে গেছে, 5 বছরে তুমি আমাদের লিন ফ্যামিলিকে শুধু বরবাদ করেছো। যখন আমার তোমাকে সব থেকে বেশি প্রয়োজন ছিল তখন তুমি আমাকে কখনোই হেল্প করনি, কারণ তুমি ভাবো আমি তোমার লেভেলের নই, তাই আমাদের ডিভোর্স নেওয়াই তো বেটার। এগুলো বলে সে লুসানের সঙ্গে চলে যায়। বাসায় এসে লুসান জিজ্ঞেস করে হঠাৎ কেন ডিভোর্স নিচ্ছ? লিনশি বলে তোমার জন্য, তুমিই তো বলেছিলে কেউ যদি ভুল পথে চলে সেটা জানার পরেও যদি ওই পথেই হাঁটতে থাকি তবে তার পতন অবশ্যই হবে। আমি শুধু আমার ডাইরেকশন চেঞ্জ করতে চাচ্ছি যাতে নিজের লাইফকে সেভ করতে পারি। তুমি যে মিশন নিয়ে এখানে এসেছিলে ওইটা অলরেডি সাকসেসফুল হয়েছে, চাইলে তুমি যেতে পারো, বাট তোমায় আমি লং টার্ম একটি কন্ট্রাক্ট দিতে পারি যেটায় তোমাকে আমার বডিগার্ড হিসেবে থাকতে হবে। লুসান ওইটাতে তো সঙ্গে সঙ্গে সাইন করে দেয়। অ্যাকচুয়ালি সে এটার জন্যই ওয়েট করছিল, সে যে লিনশির কাছাকাছি থাকবে এটা ভেবেই সে অনেক খুশি ছিল। লিনশি এদিকে ঘুরলে সে এবার কি বলবে, এর জন্য পানি এগিয়ে দেয়। লিনশি তখন বলে আমার তো পিপাসা পাইনি। অন্যদিকে জিয়াংকে দেখানো হয়, সে তো প্রচন্ড রেগেছিল। তার মনে হচ্ছিল ওই প্রিটি ছেলেটি যে কিনা লিনশির সঙ্গে ছিল তাদের নিশ্চয়ই কোনো চক্কর চলছে। সে এবার সবকিছু ইনভেস্টিগেশন করে বের করতে বলে। অ্যাসিস্ট্যান্ট বলে আমি অলরেডি সবকিছু চেক করেছি, ওনাদের মাঝে এমন কোনো ধরনের রিলেশন নেই। জিয়াং তখন ভাবে কোনো ব্যাপার না, আমি এত সহজেই তো তাকে ডিভোর্স দেব না। সিন কাট হয়ে লিনশিকে বাসায় দেখানো হয়। সে গ্র্যান্ডমাকেও জানিয়ে দেয় সে ডিভোর্স নিতে চায়। গ্র্যান্ডমা তাকে পুরোপুরি সাপোর্ট করে। লিনশি বলে চিন্তা করবেন না, আমি লিন গ্রুপকে খুবই ভালোভাবে হ্যান্ডেল করব। গ্র্যান্ডমা বলে আমার তোমার উপরে পুরো বিশ্বাস আছে, তুমি এখন ওই ছেলের উপরে ট্রাই মারতে পারো। দেখো না সে কত হ্যান্ডসাম, তার অরা দেখলেই বোঝা যায় সে কোনো উচ্চ ফ্যামিলি থেকে বিলং করে। লিনশি বলে গ্র্যান্ডমা আপনি এগুলো কি বলছেন, সে আমার থেকে ছোট। গ্র্যান্ডমা বলে তো কি হয়েছে, তোমার তাকেই চুজ করা উচিত। লিনশি এগুলো শুনে গ্র্যান্ডমাকে চুপ হতে বলে। বাইরে থেকে লুসানো কিন্তু এই সবকিছু শুনতে পারছিল। সে এই সবকিছু শুনে মুসকি মুসকি হাসতে থাকে। ভেতরে গ্র্যান্ডমা এখনো বলতে থাকে সে কতটা হ্যান্ডসাম, আমার গ্রেট গ্র্যান্ডসনরাও অনেক বেশি হ্যান্ডসাম হবে, তাই তোমার এই সুযোগ লুফে নেওয়া উচিত। লিনশি এগুলো শুনে নিজের কান বন্ধ করে নেয়। একটু পরে সে যখন বাইরে আসে তখন নোটিস করে তার গলায় তো ওই নেকলেসটি আছে। তার মানে লুসানকে সবকিছুই শুনে ফেলেছে। সে এবার লুসানকে জিজ্ঞেস করে। লুসান মাথা নাড়ায়। লিনশি এতে অনেক বেশি ইমপ্রেসিং ফিল করেছিল, এই জন্য একবার এদিকে যায় তো আরেকবার অন্যদিকে। লুসানও তাকে ফলো করছিল। সিন কাট হয়ে লিনশিকে অফিসে দেখানো হয়। সে এখানে জিয়াংকে কল দিয়ে বলে 3 দিন হয়ে গেছে, তুমি এখনো কেন সাইন করনি? জিয়াং জানিয়ে দেয় সে ডিভোর্স পেপারে সাইন করবে না। লিনশি এগুলো শুনে বিরক্ত হচ্ছিল, কারণ এইবার তাকে কোর্টে যেতে হবে। এইভাবে ডিভোর্স নিলে অনেকটা লং টাইম লাগবে। লুসান এটা শুনতেই কিছু একটা প্ল্যান করে। একটু পরে জিয়াং জানতে পারে লং হাই গ্রুপ নাকি তাদের সঙ্গে কোলাবোরেশন করতে রাজি হয়েছে, তবে এটার জন্য তাকে লিন ফ্যামিলির সঙ্গে সকল রিলেশন শেষ করতে হবে। লং হাই গ্রুপ হলো এই সিটির সব থেকে বড় গ্রুপ। জিয়াং ওনার সঙ্গে কাজ করার জন্য লিনশিকে ডিভোর্স দিয়ে দেয়, কারণ তার বিশ্বাস লিনশি যখন জানতে পারবে সে এত বড় পজিশনে চলে গিয়েছে তখন এমনিতেই সে তার কাছে ব্যাক করবে। জিয়াং যখন ডিভোর্স এগ্রিমেন্ট দেয় লিনশি ভাবছিল সাডেনলি সে কেন নিজের মাইন্ড চেঞ্জ করে ফেললো। লুসান এবার একটু ফ্ল্যাশব্যাক দেখে, আসলে সেই তো তার সহকারীকে দিয়ে এই সবকিছুর অ্যারেঞ্জমেন্ট করেছে। ভেতরে জিয়াং বলছিল তুমি অবশ্যই রিগ্রেট ফিল করবে। লিনশি বলে তুমি হয়তো কাঁচা মাশরুম খেয়ে এসে ফেলেছ।
এই জন্যই হ্যালুসিনেশন হচ্ছে। নেক্সট টাইম ওইটা ভালোভাবে কুক করে খাবে। লুসানও বলে মিস্টার জিয়াং, আমি আপনাকে একটি অ্যাপ ডাউনলোড করতে সাহায্য করতে পারি। জিয়াং এটা শুনতেই বলে, আমি চ্যালেঞ্জ করছি, তুমি নীল ডাউন হয়ে আমার কাছে কান্না করবি। লিনসি এটা শুনে শুধু অ্যাটিটিউড দেখায়। সিন কাট হয়ে লিনসিকে বাসায় দেখানো হয়। সে এখানে একটি ফ্লাওয়ার্স দেখতে পায়। এ ফ্লাওয়ার্সের মানে হলো রিবার্থ, অর্থাৎ নতুনভাবে শুরু করা। ওইখানে এবার লুসেন আসে আর বলে, প্রথমবার আমি ফ্লাওয়ার্স বাই করেছি, তোমার কি এটা পছন্দ হয়েছে? এটা তোমার নতুন লাইফের জন্য শুভেচ্ছা। লিনসি তো ফ্লাওয়ার্সটি পেয়ে অনেক খুশি হয়। লুসেন বলে, তুমি আজ থেকে ফ্রি, তোমার যা খুশি তাই করতে পারবি। লিনসি এটা শুনে হেসে দেয়। লুসেনের তো তার হাসি দেখেই শান্তি। তার কাছে মনে হচ্ছিল যেন মেঘ সরে সূর্য বের হয়েছে। দুজন একে অপরের দিকে তাকিয়েছিল। তখনই সেক্রেটারি কল আসে। আসলে শেয়ার হোল্ডাররা জেনে ফেলেছে তাদের ডিভোর্স হয়ে গেছে, যেটা অবশ্যই জিয়াংয়ে জানিয়েছে। এখন এর জন্য সবাই একটি মিটিং দেখে ডিসিশন নিতে চাচ্ছিল। লুসেন সবকিছু শুনে তার সঙ্গে যেতে চায়। লিনসি বলে, তুমি বাইরেই ওয়েট করো, এটা লিন ফ্যামিলির ইন্টারনাল ম্যাটার, তাই আমাকে এটা সামলাতে হবে। লুসেন অ্যাগ্রি করে, তবে যদি কোনো প্রবলেম হয় তাহলে যাতে সে ওই নকেটটি অন করে দেয়। নেক্সট ডে লুসেন লিনসিকে ছেড়ে যায়। লিনসি ভেতরে যাচ্ছিল আর সে বাইরেই তার জন্য ওয়েট করতে থাকে। এখানে তার কাছে গার্ডদের একটু অদ্ভুত লাগে। এই জন্য স্যান্ডিকে কল দিয়ে সার্ভালাইন্স ফুটেজের সবকিছু হ্যাকিং করতে পারে। মিটিংয়ে সবাই ওয়েট করছিল, লিনসি তো আসে না। সবাই এতে বিরক্ত হচ্ছিল। জিয়াং এবারে এসে লিনসিকে নিয়ে এমন এমন কথা বলে যাতে সবাই আরো বেশি বিরক্ত হয়। সেক্রেটারি এখানে লিনসিকে কল করার জন্য বাইরে যেতে চাচ্ছিল, তবে জিয়াং তাকেও যেতে দেয় না, কারণ লিনসির নাকি টাইম মতো আসা উচিত ছিল। যার কিনা টাইম জ্ঞানী নেই, সে কি করে এই গ্রুপে চেয়ারম্যান হবে। অ্যাকচুয়ালি ইনডাইরেক্টলি সে এই গ্রুপকেও নিজের কন্ট্রোলে রাখতে চাচ্ছিল। ওইখানে এবার লিনসি লুসেনের সঙ্গে চলে আসে। তারপর বলে, মিস্টার জিয়াং, আপনি এইসব মেথড ইউজ করে আমায় আটকে রাখতে চাচ্ছিলেন। অ্যাকচুয়ালি জিয়াং কিন্তু তাকে কিডন্যাপ করিয়েছিল যাতে সে এই মিটিংয়ে আসতে না পারে। সে এবার চুপি চুপি ওই নকেটটি অন করে দিতে চায়। গুন্ডারা এটা বুঝতে পেরে নিয়ে নেয়। লিনসি চিল্লে বলছিল, আমি 28তম ফ্লোরে আছি। গুন্ডারা বলতে থাকে এই সবকিছুই ইউজলেস, বাট না, ওইখানে তো লুসেন চলে আসে খুবই স্টাইলের সঙ্গে লিনসিকে সেভ করতে। সে একা সকল গুন্ডাদের অবস্থা এখানে খারাপ করে। তার যে ফাইটিং স্কিল, জাস্ট অসাম। ফাইটিং শেষ হলে সে লিনসিকে ছাড়ায়। লিনসি হাঁটতে পারছিল না, এই জন্য লুসেন তাকে কোলে করে ওইখানে নিয়ে যায়। ফ্ল্যাশব্যাক শেষ হতেই সে বলে, এইভাবে সত্যি ট্র্যাপে ফেলা পসিবল। সে এবার সবাইকে জানায় জিয়াং কিভাবে তাকে ট্র্যাপে ফেলে এই মিটিংটি আটকানোর চেষ্টা করেছিল। সবাই এগুলো শুনে বলতে থাকে, মিস্টার জিয়াং এর হার্ট এতটা ব্ল্যাক, আগে তো জানতামই না উনি এতটা জঘন্য। জিয়াং বলে, তুমি কি ননসেন্স বকছো? তোমার কাছে কোনো এভিডেন্স আছে? লুসেন বলে, হ্যাঁ, আমাদের কাছে সিসিটিভি ফুটেজ আছে। আমি কি ওইগুলো সকলের সামনে প্লে করব? জিয়াং এটা শুনে চুপ হয়ে যায়। লিনসি এবার সকলের উদ্দেশ্যে বলে, আপনাদের আর কোনো কিছু বলার আছে? সবাই চুপ। লিনসি তাই বলে, আমি ডিক্লেয়ার করে দিলাম, আজ থেকে লিন গ্রুপের চেয়ারম্যান শুধুমাত্র আমি। সে তো জিয়াংকেও সিগনেচার করে দিতে বলে। জিয়াং বলে, তুমি কতটা রুটলেস। লিনসি বলে, তোমার 10%-এর 1%ও নয়, তাড়াতাড়ি সাইন করে কোম্পানি থেকে বের হও। জিয়াং এর কাছে তো কোনো উপায় ছিল না, এজন্য ওইটাতেই সাইন করে দেয়। লিনসি এবার সবাইকে মিটিং ওভার বলে চলে যায়। বাসায় লিনসি যখন বসেছিল, লুসেন জিজ্ঞেস করে, এখনো ব্যথা হচ্ছে? লিনসি বলে, না, আমি ঠিক আছি। লুসেন বলে, সরি, বডিগার্ড হিসেবে আমি তোমায় প্রোটেক্ট করতে পারিনি। লিনসি বলে, এতে তোমার কোনো ফল্ট নেই, আমি বুঝতেই পারিনি ওই জিয়াং এতটা শেমলেস। থ্যাঙ্কফুলি তুমি সঠিক সময়ে চলে এসেছিলে। লুসেন বলে, এবার থেকে তোমার সেফটির দিকে আমি আরো বেশি মনোযোগ দেব। আমি চাই না তুমি একটু সামান্য ইনজুরি নিয়েও সাফার করো। লিনসি অবাক হচ্ছিল। লুসেন এবার তাকে রেস্ট করতে বলে চলে যায়। সিন কাট হয়ে জিয়াংকে দেখানো হয়। সে স্যান্ডির সঙ্গে দেখা করতে আসে। এখন সে তো লিন গ্রুপের সঙ্গে সকল রিলেশন শেষ করে দিয়েছে, তাহলে কথা মতো লংহাই গ্রুপকে তার সঙ্গে কোলাবোরেশন করতে হবে। স্যান্ডি বলে, আই এম সরি মিস্টার লং, এই কোঅপারেশনটি রিজেক্ট করে দিয়েছি। জিয়াং বলে, এক্সকিউজ মি, আপনি কি বলছেন আমি বুঝতে পারছি না। আপনি কি আমার সঙ্গে প্লে করছেন? আমি ইমিডিয়েটলি মিস্টার লং এর সঙ্গে দেখা করতে চাই। স্যান্ডি তখন এটা বলে চলে যায়, স্বপ্নে দেখা করে নিন। জিয়াং এবার কি করবে বুঝতেই পারে না, কারণ তার এইগুলো গলো আবার ওইগুলো। তার লাস্ট ভরসা হলো আয়াং ইংইং। সে এবার দ্রুত তার সঙ্গে বিয়ের প্রস্তুতি নিতে চায়। লিনসির কাছেও তাদের ওয়েডিং কার্ড আসে। লিনসি বলে, সে দেখছি একটু দ্রুতই সবকিছু করে ফেলছে। সেক্রেটারি বলে, উনি আপনার ফেসে স্ল্যাপ মারতে চাচ্ছে, আপনার ওইখানে যাওয়া উচিত হবে না। লিনসি বলে, আমি তো যাবই,
আর ওইখানকার লাইম লাইটও নিজের দিকে নেব। সেক্রেটারি এবার তার জন্য মেল পার্টনার খুঁজতে চায়। লিনসি লুসেনের দিকে তাকিয়ে বলে, প্রয়োজন নেই, আমার জন্য পারফেক্ট মেল পার্টনার অলরেডি আছে। সিন কাট হয়ে জিয়াং এর ওয়েডিং পার্টি দেখানো হয়। সবাই যখন ওইটাকে এনজয় করছিল তখন লিনসি লুসেনের সঙ্গে ওইখানে চলে আসে। সবাই তাকে এখানে দেখে অবাকই হয়, কারণ এক্স হাজবেন্ডের ওয়েডিং এ কে ভাই আসে। জিয়াং বলে, তুমি একে তো এক্স হাজবেন্ডের ওয়েডিং এ এসেছো, তাও আবার নিয়ে এসেছো একটি বডিগার্ডকে মেল পার্টনার হিসেবে। তুমি কি একটি নর্মাল ম্যানকেও হায়ার করতে পারোনি? ইংইং বলে, তুমি একটি রিচ গার্ল, বডিগার্ডকে চুজ করা তোমার জন্য টেস্টলেস দেখায়। লিনসি বলে, মিস আয়াং, আপনি তো একজন মিস্ট্রেস হিসেবে ছিলেন, তো আমার টেস্ট সম্পর্কে প্লিজ বোঝাবেন না। আমি যে ট্রাশকে ফেলে দিয়েছি ওইটাই আপনি পিক করেছেন। ইংইং এর এটা শুনে রাগ হচ্ছিল। জিয়াং বলে, রাগ করো না, সে তো মানসিকভাবে ভারসাম্য হারিয়েছে, এই জন্যই এক্স হাজবেন্ডের বিয়েতে এসেছে। লুসেন এটা শুনে বলে, কেবল অকেজো আবর্জনায় পরবর্তী গ্রাহক খুঁজে পেতে তাড়াহুড়ো করে। জিয়াং এর তো এটা শুনেই মুখ বন্ধ হয়ে যায়। লুসেন এবার লিনসিকে নিয়ে চলে যায়। জিয়াং ভাবছিল সে আমার আশেপাশে যখন ছিল তখন তার মুখে হাসি ছিল না, বাট এখন তাকে কতটা প্রফুল্ল লাগছে। একটু পরে লিনসি যখন ওয়াশরুমে ছিল, জিয়াং তার জন্য ওয়েট করতে থাকে। লিনসি বের হলে সে তাকে বারবার ডাকতে থাকে। লিনসি তাকে ইগনোর করছিল, বাট জিয়াং তাকে আটকে নেয় আর বলে, তুমি এগুলো পারপোজ নেই করছো তাই না? আমায় ছেড়ে এখন তুমি রিগ্রেট ফিল করছো। লিনসি বলে, তুমি নিজেকে নিয়ে একটু বেশি ভাবছো না? আমি কখনোই তোমায় ভালোবাসিনি। জিয়াং বলে, আমাদের বিয়ের কি হবে? লিনসি বলে, ওইটা একটি পারিবারিক লেনদেন ছিল যেটাতে আমি লস খেয়েছি, কোনো ব্যাপার না, ওইটা আমি পুষিয়ে নেব। দূর থেকে ইংইং এদের কথা বলতে শুনে নেয়। ওইদিকে জিয়াং বলছিল, তুমি আমায় ছেড়ে যাচ্ছ, কে তোমায় চাবে? লিনসি বলে, এটা তোমায় ভাবতে হবে না। জিয়াং বলে, ওয়াইফ, তুমি যদি আমার কাছে ব্যাক আসতে চাও আমি ওই ইংইংকে ডিভোর্স দিয়ে দেব। লিনসি বলে, তুমি কখনোই আমায় রেসপেক্ট দাওনি, আর এখন যাকে বিয়ে করছো তাকেও রেসপেক্ট দিচ্ছ না। আসলে তুমি পুরুষ নও, কাপুরুষ। এটা বলেই ওইখান থেকে চলে যায়। ইংইংও কিন্তু এগুলো শুনে অনেক কষ্ট পেয়েছে। ওইদিকে লুসেং এর কাছে একটি মেয়ে এসে বলে, পার নাইট তুমি কতটা চার্জ করো? আমি তোমায় ডাবল পে করব, কারণ আমি তোমার প্রতি অনেক বেশি ইন্টারেস্টেড। এই বলে তার রুম কার্ডটি পকেটে ঢুকিয়ে দেয়। দূর থেকে লিনসি এগুলো দেখে অনেক বেশি জেলাস ফিল করতে থাকে। সে এবার এদিকে এসে ওই মেয়েটিকে বলে, ওইটা আমার বডিগার্ড, কোনো পণ্য নয়, তাই তাকে সম্মান করো। সে তো খুবই অ্যাটিটিউডের সঙ্গে এই কথাগুলো বলছিল। লুসেন তাই ভাবতে থাকি, ফাইনালি আসল মিস লিন ফিরে এসেছে। বাহাটের সবাই এগুলো শুনে লিনসিকে নিয়ে আজে বাজে কথা বলছিল। লিনসি চুপ থাকে। লুসেন বলে, তোমার কি খারাপ লাগছে? তবে তোমার অ্যান্সার দেওয়া উচিত। লিনসি বলে, আমি এই রিচ সোসাইটিতেই বড় হয়েছি, বাট এই ধরনের অকেশন আমি একদমই পছন্দ করি না। সে তো এখানে ইমোশনাল হয়ে অনেক কথা বলে। লুসেন তাই বলে, তুমি কি তাদের অ্যান্সার দিতে চাও? লিনসি অবাক হয়। লুসেন বলে, আমি তোমার সঙ্গে আছি। দূর থেকে জিয়াং কিন্তু এদের দুজনকে নোটিস করছিল। লিনসি এবারে স্টেজে ওঠে আর বলে, আমার নাম লিনসি। আমি জানি অনেকে আমার পেছনে অনেক গসিপ করছে, তবে সরি টু সে ওই সবকিছুই আমার কাছে ওয়ার্থলেস। আজ আমি কিন্তু এখানে মিসেস জিয়াং হিসেবে আসিনি, শুধুমাত্র মিস লিনসি হিসেবে এসেছি, যে কিনা লিন গ্রুপের চেয়ারম্যান। কেউ যদি আমার সঙ্গে কাজ করতে আগ্রহী থাকে তবে অবশ্যই আমায় নিয়ে গসিপ করা বন্ধ করে যেন। কোনো প্রকার দুমুখের সাপকে আমি আমার লাইফে সুযোগ দেব না, এটাই আজ থেকে আমার ডিসিশন। জিয়াং এগুলো শুনতে তার কাছে এসে বলে, তুমি কি করতে চাচ্ছ? সোসাইটিতে এইভাবে তুমি নিজের লেভেল নষ্ট করতে পারো না। এখন কেউ তো আর তোমার সঙ্গে কাজ করবে না। লিনসি বলে, তোমাদের মতো রিচ সোসাইটি এমনিতেও আমার পছন্দ নয়। তোমার সকলের গসিপ শোনার পরেও তাদের সঙ্গে কাজ করার ইচ্ছে থাকলে করতে পারো, আমার ইন্টারেস্ট নেই। এই বলে খুবই অ্যাটিটিউড নিয়ে লুসেনের সঙ্গে ওইখান থেকে চলে যায়। বাইরে আসার পর লিনসি অনেক বেশি হ্যাপি ছিল, কারণ আজকের দিনটা সে একেবারে নিজের মতো করে স্পেন্ড করতে পেরেছে। তবে সে কি একটু বেশি বাড়াবাড়ি করেছে? সে কি পুরো সিটির সঙ্গে পাঙ্গা নিচ্ছে? লুসেন বলে, কোনো ব্যাপার না, তোমার যেটা ইচ্ছে সেটা করবে। এগুলো বলে তাকে কোট পরিয়ে দেয়। লিনসি এবার ভাবতে থাকে, তুমি যবে থেকে আমার লাইফে এসেছো আমার লাইফ পুরোপুরি চেঞ্জ হয়ে যাচ্ছে। সে এবার তার কোটে ওই রুম কার্ডটি পায়, যেটা থেকে অদ্ভুত স্মেল আসছিল। তার তো এটা বিরক্ত লাগে। লুসেন বলে, সরি, আমি তো ভুলে গিয়েছিলাম। লিনসি বলে, কোনো ব্যাপার না, তোমাকে এত কিছু এক্সপ্লেন করতে হবে না। তোমার পার্সোনাল লাইফে তুমি যা খুশি তাই করতে পারো, ওইটাই ইন্টারফেয়ার করার আমার কোনো অধিকার নেই। এগুলো বলে রেগেই কারে ওঠে। বোঝা যাচ্ছে সে কতটা জেলাস, কারণ লুসেন তাকে সিট বেল্ট বেঁধে দিতে চায়। সে তো ওইটাও তাকে করতে দেয় না, কারণ তার ফুরফুরা মুড একেবারে অফ হয়ে গেছে। রাতে লুসেন যখন পিয়ানো প্লে করছিল, স্যান্ডি জিজ্ঞেস করে, বস, আপনি মিস লিনসিকে নিয়ে কি ভাবছেন?
লুসেন বলে আমি কি ভাবছি এটা ইম্পর্টেন্ট নয়, সে আমায় নিয়ে কি ভাবছে এটা বেশি ইম্পর্টেন্ট। স্যান্ডি ভাবতে থাকে ওরে বাপরে, প্রেসিডেন্ট লংমো যে কিনা ভাড়াটে সেনাদলের নেতা, ওনার কিনা একটি মেয়ের উপরে ক্রাশও আছে। লুসেন বলে আমি অসংখ্য যুদ্ধ করেছি, মৃত্যুর অনেক কাছাকাছিও গিয়েছি, তবু এতটা ভয় পাইনি যতটা ভয় পাচ্ছে এটা ভেবে যে তার কি আমার প্রতি ফিলিংস আছে। ওইদিকে লিনসি অনলাইনে সার্চ দিচ্ছিল সে তার একটি বডিগার্ডের উপরে কেমন কি ফিলিংস রাখছে সবকিছু লিখে ডিটেলসে। ওই দিক থেকে অ্যান্সার আসে অদ্ভুত অদ্ভুত। প্রথমে লিনসির তো হাসি পায়, বাট পরে যখন ওই দিক থেকে জানানো হয় সে হয়তো তাকে লাইক করে, তখন সে তো ভয় পেয়ে যায়। তার মাথায় এবার এগুলোই ঘুরতে থাকে। লুসান এবার যখন তার সঙ্গে দেখা করতে আসে সে অনেক বেশি নার্ভাস ফিল করেছিল। এর জন্য জিজ্ঞেস করে তুমি এত রাত করে বাসায় ফিরলে, তুমি কি সত্যি কোনো রিলেশনশিপে আছো? লুসেন বলে আমি রিলেশনশিপে আছি কি নেই এটার তুমি দেখছি অনেক বেশি কেয়ার করছো। লিনসি বলে কি যে বলো, আমি তো একটি ওপেন মাইন্ড বস, এর জন্যই কোশ্চেন করছি, যদিও বা তোমার প্রাইভেট লাইফ সম্পর্কে জানার তেমন আমার আগ্রহ নেই। লুসেন এটি শুনে চলে যাচ্ছিল। লিনসি তখন আবারও জিজ্ঞেস করে তুমি কি সত্যি ডেটিং করছো? আমি বোঝাতে চাচ্ছি আমি এটা সম্পর্কে তোমায় অ্যাডভাইস দিতে পারি। মেয়েটি ঠিক কেমন? লুসেন তাকিয়ে থাকে। লিনসি বলে জানি আমার ম্যারেজ ফেল হয়েছে, বাট বাইশান রোমান্টিক এক্সপিরিয়েন্স সম্পর্কে আমায় অনেক কিছু বলেছে, তাই আমি তোমায় হেল্প করতে পারি। লুসেন তখন হেল্প লাগবে না বলে ওইখান থেকে চলে যায়। সিন কাট হয়ে জিয়াংকে দেখানো হয় তার বিজনেসে একেবারে লাল বাতি চলে গেছে, কেউ এখন তার সঙ্গে বিজনেস করতে রাজি নয়। শেয়ার হোল্ডাররা এর জন্য তাকে তার এক্স ওয়াইফের কাছে গিয়ে বেক করতে বলে, যদিও বা এটা শেমফুল, বাট তাদের কাছে আর কোনো অপশন নেই। জিয়াং তো এগুলো শুনে সবাইকে ইউজলেস বলে গালাগালি করছিল। নেক্সট ডে লিনসি মিটিং করছিল, তখন ওইখানে জিয়াং আসে। সেক্রেটারি বলে আমি ওনাকে আটকানোর অনেক চেষ্টা করেছি, বাট উনি ফোর্সফুলি ভেতরে চলে এসেছে। জিয়াং এবার সিলে সিলে বলছিল তুমি এতটাও নিচে নামতে পারো, আমি যে প্রজেক্টটা হাতে নিয়েছি সেটাও তুমি কিনা ক্যান্সেল করিয়েছো। লিনসি বলে আমি আর এখন জিয়াং ফ্যামিলির হয়ে কাজ করছি না, তাহলে আমাকে তো আমার লিন গ্রুপকে নিয়ে ভাবতেই হবে। জিয়াং বলে তুমি কি আমার একটুও কেয়ার করো না? লিনসি বলে কেন কেয়ার করব? এর মধ্যে লুসেন বলে আপনি হেল্প চাইতে এসেছেন, বাট অ্যাটিটিউড তো হেল্প চার মতো নয়। জিয়াং এটা শুনতেই নীল ডাউন হয়ে বসে পড়ে, তারপর বলে আমি বেক করছি আমার জিয়াং গ্রুপকে তুমি হেল্প করো। লিনসি বলে ওকে, বাট আমার কন্ডিশন আছে, সেটা হলো আমার কন্ট্রোলিং পাওয়ার চাই, তোমার পুরো কোম্পানিকে আমি কন্ট্রোল করব, অর্থাৎ প্রতিটা ডিসিশন নিতে হলে তোমাকে আমার পারমিশন নিতে হবে। জিয়াং এর হাতে তো কোনো অপশন নেই, এর জন্য রাজি হয়ে যায়। লিনসি এবার তাকে কন্ট্যাক্ট পেপার দেয়। জিয়াং ওইটা দেখেই বলে তুমি এটা আগে রেডি করে রেখেছো, মানে তুমি আগে থেকে আমার বিরুদ্ধে প্ল্যান করেছো। লিনসি বলে কি করব, তুমি আগে আমার কোম্পানিকে দমিয়ে রেখেছিলে, তো আমায় তো নিজের কোম্পানিকে নিয়েও ভাবতে হবে তাই না? এটা কোনো ভুল নয়, বরং বিজনেস রুলস। জিয়াং বলে তুমি কতটা ক্লেভার। লিনসি বলে ভালো তো, ক্লেভার না হলে তোমার মতো লোকদের থেকে নিজেকে কিভাবে প্রোটেক্ট করব। জিয়াং এগুলো শুনে চুপ হয়ে কন্ট্যাক্ট পেপারে সাইন করে দেয়। এখন সে জিয়াংকেও তো কন্ট্রোলে নিয়ে নিয়েছি, এর জন্য খুবই সোয়াগের সঙ্গে ওইখান থেকে বের হয়। আর তার পাশে লুসেন তো আসেই। পরে কিছুদিন লিনসি যে প্রজেক্টটি নিয়েছিল ওইটা কমপ্লিট হচ্ছে এটাই দেখানো হয়, অর্থাৎ সে নিজের কাজগুলো খুবই ভালোভাবে কমপ্লিট করছিল। সিন কাট হয়ে লিনসিকে গ্র্যান্ডমার কাছে দেখানো হয়। গ্র্যান্ডমা একটু অসুস্থ ছিল, লিনসি ওনাকে ডক্টরের কাছে নিয়ে যেতে চায়। গ্র্যান্ডমা বলে আমি ঠিক আছি, এটা অনেক আগের প্রবলেম, মেডিসিন নিলেই ঠিক হয়ে যাব। লিনসি বলে আপনি ম্যাগাজিনে কি দেখছেন? গ্র্যান্ডমা তখন বলে তোমার গ্র্যান্ডপাকেই, আমি সবসময় ওনাকেই মিস করি। লিনসি বলে গ্র্যান্ডমা ভালোবাসা আসলে কেমন হয়? বাইরে থেকে লুসেন এগুলো শুনছিল। গ্র্যান্ডমা বলে ভালোবাসা অনেক বেশি কমপ্লিকেটেড থিঙ্ক, এক একজনের ফিলিংস এক এক রকমের হয়। যেমন ধরো আমার আর তোমার গ্র্যান্ডপায়ের, আমরা তো কখনো ভালোবাসা শব্দটি উচ্চারণও করিনি, কারণ আমরা জানতাম আমাদের মাঝে সত্যিকারের ভালোবাসা আছে। ভালোবাসা একটি জীবনকে অনেক বেশি সুন্দর করে তোলে। তবে হঠাৎ তুমি কেন এই প্রশ্ন করছো? তুমি কি কারো প্রেমে পড়েছ? লিনসি বলে এটা নিয়ে আমি পরে কথা বলবো। আসলে তার ওই নকেটের কথা মনে পড়েছে, সে এবার দ্রুত এটা বন্ধ করে দেয়। লুসেন তখন ছটফট করতে থাকে, কারণ লিনসি কি বলছে সে ওইগুলো জানার জন্য খুবই এক্সাইটেড, বাট এখন সে তার কোনো কিছুই শুনতে পারছে না। ভেতরে লিনসি বলে আমি নিশ্চিত নই যে আমি কাউকে ভালোবাসি কি, আপনি তো জানেন আমি কখনোই কোনো রিলেশনশিপে ছিলাম না। আমার ভয় লাগে যদি আমি এরকম কোনো সম্পর্কে জড়াই আর সবাই যদি ওইটাকে নিয়ে জাজ করে আর ওইটার প্রভাব লিন পরিবারের ওপরে পড়ে। গ্র্যান্ডমা তখন বলে এত ভেবো না, নিজের উপর বিশ্বাস রাখো। সিন কাট হয়ে দেখানো হয় এরা ফিরছে।
লিনসি গ্র্যান্ডমায়ের কথায় মোটিভেট হয়ে লুসেনকে কনফেস করতে যাচ্ছিল, তখনই লুসেন নোটিস করে তাদেরকেও ফলো করছে। সে এবার লিনসিকেও এটা জানায়। সে তো লিনসিকে টাইটলি কার ধরে রাখতে বলছিল, কারণ এখন দ্রুত গতিতে তাকে চলতে হবে। বাট এত দ্রুত যাবার পরেও তাদের গাড়ি হিট করে দেয়। পিছনে লিনসি ব্যথা পায়। লুসেনের চিন্তা হচ্ছিল। এবার একে একে অনেকগুলো গুন্ডা বের হচ্ছিল। লিনসি বলতে থাকে, যে কোনো সিচুয়েশনে আগে তুমি নিজেকে বাঁচাবে, আমাকে নিয়ে তোমায় ভাবতে হবে না। লুসেন বলে, আমি তোমায় ছেড়ে কোথাও যাব না, এখানে ওয়েট করো। সে এবার বাইরে এসে গুন্ডাদের সঙ্গে ফাইট করতে শুরু করে। সে তো চরম লেভেলের ফাইট করছিল। লিনসির ওইগুলো দেখতে দেখতে চোখ বন্ধ হয়ে যায়। সিন কাট হয়ে দেখানো হয় স্যান্ডি লুসেনকে বলছে এই সবকিছুই আয়ং ফ্যামিলি করেছে। লিনসি তো ইংএং এর এঙ্গেজমেন্টে যে অনেক কিছু করেছে, এতে তাদের নাকি ফেস লস হয়েছে, এই জন্যই তারা এই অ্যাকশন নিয়েছে। লুসেন বলে, নিজেদের ফেস লস হওয়া আটকাতে তারা কাউকে শেষ করতেও রাজি। এটা আসলে ললেস। এখন তুমি নিশ্চয়ই জানো তোমায় কি করতে হবে। স্যান্ডি বলে, হ্যাঁ, আমরাও ললেস পথে চলবো। কেবিনের ভেতরে লিনসিকে দেখানো হয়। তার জ্ঞান ফিরতে লুসেন দ্রুত ভেতরে আসে। লিনসি এবার চেক করতে চাচ্ছিল সে কি বেশি ব্যথা পেয়েছে নাকি, বাট সে নিজেই তো অসুস্থ। লুসেন যখন তার কেয়ার করছিল, লিনসি বলে, সরি, আমার জন্যই তোমাকে বারবার প্রবলেমে পড়তে হচ্ছে। লুসেন উঠে বলে, আমি তোমার ভালো খারাপ সকল দিকই দেখতে চাই। ওইখানে এবার একটি অফিসার আসে। তারপর লিনসিকে কিছু ফুটেজ দেখায়। অ্যাকচুয়ালি তার উপরে যখন অ্যাটাক হয়েছিল, তখন কিছু কালো গাড়ি এসে তাকে হেল্প করেছিল। লিনসির এগুলো তো চেনা চেনা লাগে, কারণ এগুলো তো লুসেনের। লুসেন এবার ভয় পেয়ে লিনসিকে এটা ওইটা বুঝিয়ে দেয়, বাট সে জানতো লিনসি অনেক বেশি চালাক। সে তাই স্যান্ডিকে কল দিয়ে পরের বার থেকে আরো বেশি সতর্ক থাকতে পারে। এগুলো বলার পর সে একা একাই ভাবতে থাকে, আমি কল্পনা করিনি আমি যে আবারও তার প্রেমে পড়ে যাব। অ্যাকচুয়ালি এখানেই সে শুধু লিনসিকে প্রোটেক্ট করতে এসেছিল, বাট এখন সে তাকে ভালোবাসতেও শুরু করেছে। সিন কাট হয়ে দেখানো হয় লিনসি বাসাতে বসে কাজ করছে। লুসেন তার জন্য খাবার তৈরি করে, এমনকি লিনসির অনেক বেশি কেয়ার করে। লিনসি তো শুধু লুসেনকেই দেখছিল। অ্যাকচুয়ালি কেউ যে রান্না করলেও তাকে এতটা হ্যান্ডসাম লাগে, এর আগে সে এমনটা কখনো নোটিসই করেনি। নেক্সট ডে লিনসি যখন বসেছিল, তখন জিয়াং এসে তার সঙ্গে একা কথা বলতে চায়। লিনসি এবার লুসেনকে ওইদিকে পাঠিয়ে দেয়। জিয়াং বলে, তোমার ইনসিডেন্টে কোনো না কোনোভাবে আমিও জড়িত, আমি তোমার রেসপন্সিবিলিটি নিতে চাই। আমি না মন থেকে ভেবেছি আমি তোমার সঙ্গে অনেক ভুল করেছি, তাই তুমি আমাকে বদলানোর সুযোগ দাও। তুমি যদি আমাকে বিয়ে করতে রাজি হও, তবে আমার পুরো জিয়াং গ্রুপ তোমায় দিয়ে দেবো। লিনসি এবার পেপারসগুলো দেখে, তারপর বলে, তুমি সত্যি আমায় পাগল পেয়েছো। এই পেপারসে যেগুলো তুমি দিয়েছো সেগুলোর কোনো ভ্যালুই নেই এখন। তোমার পরিকল্পনা সত্যিই চমৎকার, বা তোমার এইসব কর্মকাণ্ডে আমি কখনোই তোমায় পছন্দ করে উঠতে পারি না। সে এবার জিয়াংকে পুরো রিজেক্ট করে চলে যায়। জিয়াং যখন যাচ্ছিল, লুসেন বলে, সে আর তোমাকে চাই না। জিয়াং বলে, সে যদি আমাকে না চাই তো তোমাকেও চাইবে না। লুসেন বলে, সম্মান বাঁচানোর চেষ্টাটা সত্যিই হাস্যকর। জিয়াং বলে, লিনসির কোনো পুরুষের প্রয়োজন নেই, আমি নিজেই সেন্স পাচ্ছি না, তো তোমারও কোনো সেন্স নেই। লুসেন এটা শুনতে তার হাত আটকে ধরে নেয়। জিয়াং বলে, তুমি এমন আচরণ করছো, তুমি তো ওর যোগ্যও নাও। হয়তো তুমি অল্প বয়সী হ্যান্ডসাম গাই, বাট তোমার এই আকর্ষণীয় লুক ছাড়া আর কোনো কিছুই নেই, তাই তুমি কোনো কিছুই করতে পারবে না। লুসেন বলে, অনেক কিছুই করতে পারবো, যেমন ধরো তোমায় জেলে পাঠাতে পারবো। ওইখানে এবার একটি অফিসার এসে জিয়াংকে ধরে নিয়ে যায়, কারণ সে অনেক বেশি অনৈতিক অপরাধ করেছে, এমনকি অন্যদের ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ করেছে। জিয়াংকে নিয়ে যাবার পর লুসেনের মনে পড়ে জিয়াং বলেছিল সে অনেক বেশি হ্যান্ডসাম, তার অ্যাট্রাকটিভ বডি আছে, কেননা সে এটাকে ইউজ করুক। সে এবার ভিতরে এসে বলছিল কি গরম। সে লিনসির সামনে এমনভাবে পানি খাচ্ছিল, যেটা দেখে লিনসি পুরো লাড্ডু হয়ে যাচ্ছিল। লুসেনের গায়ে তো পানি পড়ে যায়। লিনসি ওইটা ক্লিন করতে আসে। লুসেন তখন ইচ্ছে করে আরো বেশি শার্ট ওপেন করে দেয়। লিনসি এবার তো পুরোই শেষ, সে ভেতর থেকে অন্যরকম ফিল করছিল। লুসেন তাকে সামলায়। লিনসি এবার ওপরে যাবে বলে দ্রুত চলে আসে, তারপর কোনোভাবেই নিজেকে কাম ডাউন করতে থাকে। লুসেন তখন ভাবছিল আমাকে আরো বেশি প্র্যাকটিস করতে হবে। এদিকে লিনসি নিজেকে শান্ত করে লুসেনকে মানি সেন্ড করে বলে, তোমার শার্ট হয়তো ভালো নয়, তোমার আরো ভালো মানের শার্ট বাই করা উচিত। এগুলো বলে বারবার নিজেকে রিল্যাক্স করছিল, বিকজ সে তো ভেতর থেকে অনেক বেশি হট ফিল করছিল। নেক্সট ডে লিনসি যখন বের হচ্ছিল, তার তো ভালোভাবে ঘুম হয়নি। এটা লুসেনও নোটিস করে। দুজনে বা যখন সামনের দিকে আসে, তখন ইংএং এসে লিনসির পায়ের তলায় বসে পড়ে। আসলে তাদের আয়াং ফ্যামিলি পুরো ব্যাংকরাপ্ট হয়ে গেছে, এমনকি তার ড্যাডও নাকি জেলে। তার মনে হচ্ছিল এই সবকিছুই লিনসি করেছে, তবে লিনসি জানায় সে তাকে নিয়ে বেশি ভাবছে। হয়তো ইংএং এর ফ্যামিলি অন্য কারোর সঙ্গে পাঙ্গা নিয়েছে, এই জন্যই তাদের এমন অধপতন হয়েছে। কারে এসে লিনসি বলে, তোমার কি মনে হয় কে এটা করেছে? আয়াং ফ্যামিলিকে পুরো বরবাদ করার মতো যে কারোর সাহস নেই। লুসেন বলে, তারা ভুল করেছে, তাই তাদের কর্মফল ভোগ করতেই হবে। লিনসি ভাবছিল এগুলো বলার সময় তাকে কতটা হ্যান্ডসাম লাগছে। অফিসে লিনসি মনোযোগ দিয়ে কিছু একটা দেখছিল। সেক্রেটারি এসে জিজ্ঞেস করে, আপনি কি দেখছেন? সেও তো এবার ওইখানে চলে আসে। তারপর পড়ে দেখে ওইখানে লেখা, প্রেমের নেশায় পড়লে কিভাবে খারাপ পরিণতি হয় তার একটি উৎকৃষ্ট উদাহরণ হলো শকিং, হরিফাইং।
লিনসি তাকে এগুলো পড়তে দেখে ফাইল নিচে নামিয়ে দেয়। অ্যাকচুয়ালি সে ভাবছিল লুসেনের থেকে সে মনোযোগ সরিয়ে রাখবে, বাট লুসেন যখন সামনে আসে সে তো পুরো লাড্ডু হয়ে যায়, চাইলেও নিজেকে সামলাতে পারে না। বাসায় আসার পর লিনসি ভাবছিল আমি তার ওপর থেকে গিভ আপ করতে পারছি না, তো নেক্সট স্টেপে আমার কি করা উচিত। তখনই তার কাছে কল আসে, সে জানতে পারে গ্র্যান্ডমা অসুস্থ। সে এবার লুসেনের সঙ্গে দ্রুত হসপিটালে আসে। 3 দিন হয়ে যায়, তবে গ্র্যান্ডমায়ের কোনো হুঁশ আসে না। লুসেন এসে তাকে একটু রেস্ট করতে পারে, তবে লিনসি জানিয়ে দেয় গ্র্যান্ডমা ওঠা পর্যন্ত সে অপেক্ষা করবে। লুসেন এটা শুনে চলে যায়। কিছুক্ষণ পরে গ্র্যান্ডমায়ের জ্ঞান ফিরে। লিনসি দ্রুত ডক্টরকে ডাকতে চাচ্ছিল, গ্র্যান্ডমা তাকে আটকে বলে আমার সময় ঘনিয়ে এসেছে, আমি শেষবারের মতো তোমার সাথে প্রাণ খুলে কথা বলতে চাই। লিনসি বলছিল আপনি সুস্থ হয়ে উঠবেন। গ্র্যান্ডমা বলে তোমাকে জিয়াংয়ের সঙ্গে বিয়ে করতে বাধ্য করার জন্য আমি অনেক বেশি অনুতপ্ত, এটি তোমার জীবনকে প্রায় ধ্বংস করে দিচ্ছিল। লিনসি বলে এতে আপনার কোনো ফল্ট নেই। গ্র্যান্ডমা বলে ভালো হয়েছে তুমি ওইটা থেকে বের হয়ে এসেছো, এখন আমি জানতে চাই তুমি কি। উনি আসলে জানতে চাচ্ছিল লিনসি কি লুসেনকে লাইক করে। লিনসি স্বীকার করে নাই। গ্র্যান্ডমা এতে স্বস্তি পেয়ে ওইখানে মৃত্যুবরণ করে। লিনসি তখন প্রচন্ড কান্না করতে থাকে। বাইরে থেকে লুসেনও তার কান্না শুনে অনেক বেশি কষ্ট পায়। সিন কাট হয়ে গ্র্যান্ডমায়ের ফিওনার দেখানো হয়। লিনসি বলছিল সুসেন ফিরে আসার আগেই গ্র্যান্ডমা মারা গেল, যদি সে ফিরে আসে তবে আমি তাকে কি বলবো। অ্যাকচুয়ালি এগুলো বলে সে নিজের মনকে বোঝাচ্ছিল। গ্র্যান্ডমা নেই, সুসে নেই, সে এখন নিজের লাইফে পুরোপুরি একা হয়ে পড়েছে। সে এবার নিজেকে মারতে মারতে বলে সবকিছুই আমার ফল্ট, আমি সুসেনকে রেগে বলেছিলাম তুমি আর কখনোই ফিরে এসো না, দেখো সে ফিরে আসেনি। লুসেন তাকে সামনে বলে তোমার কোনো কিছুতে ফল্ট নেই। লিনসি বলে আমি কি তার কাছে ক্ষমা চাওয়ার সুযোগ পাবো। লুসেন এটা শুনতেই একটি ফ্ল্যাশব্যাক দেখি। আসলে সুসেন একটি মিশনে গিয়েছিল, যেখান থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। লুসেন তাকে খোঁজার অনেক চেষ্টা করেছে, তবে ওইখানে সে লিনসির পিকচার ছাড়া আর কোনো কিছুই পায়নি। বর্তমানে সে লিনসির জন্য আবারও সুসেনকে খোঁজা শুরু করে দেয়। এটার জন্য সে কোটি কোটি টাকা খরচ করছে, কারণ সে যে কোনো মূল্যে সুসেনের নিউজ পেতে চাচ্ছিল। ওইদিকে লিনসি গ্র্যান্ডমায়ের একটি লেটার পায়, যেখানে গ্র্যান্ডমা আবারও ক্ষমা চায়, সঙ্গে বলে আমি বর্তমানে অনেক খুশি, কারণ তুমি নিজের আসল সত্তাকে আবারও খুঁজে পেয়েছো। আমি ভাবতাম একজন নারী বাবা, ভাই, স্বামী আর সন্তানকে ছাড়া বাঁচতে পারে না, এর জন্যই এমন কাউকে খুঁজে নিতে আমি তোমায় ফোর্স করেছিলাম। তবে আমি এখন বুঝতে পেরেছি তোমার কারো ওপর নির্ভর হবার প্রয়োজন নেই, তোমার যোগ্যতা নির্ধারণের জন্য অন্যদের ভালোবাসার দরকার নেই, তুমি তোমার জীবন সম্পূর্ণ নিজের মতো করে বাঁচতে পারো। এখন আমি শুধু তোমার থেকে ক্ষমা চাইতে পারি, আর এটা বলতে পারি একাকিত্বে ভয় পেও না, ভালোবাসতেও ভয় পেও না, কারণ ভালোবাসা হলো সব থেকে পবিত্র জিনিস। সিন কাট হয়ে লুসেনকে দেখানো হয়। সে তো আগে থেকে সুসেনের ব্যাপারে সবকিছু ইনভেস্টিগেশন করছিল। সুসেন কার জন্য ফেসে গিয়েছিল সে এবার তাকে খুঁজে বের করে, এরপর তাকে এক্সপোজ করে দেয়। লিনসিও এগুলো জানতে পারে। সে প্রচন্ডই স্যাড ছিল। লুসেন তাকে সামলাচ্ছিল। লিনসির কাছে এবার এক অফিসার কল দেয়, সঙ্গে জানায় সুসেন কখনোই তার শপথ ভঙ্গ করেনি, এই জন্য তার সম্মান ফিরে দেওয়ার তারা সিদ্ধান্ত নিয়েছে, যেখানে তাকে সম্মান সূচকভাবে বীর পদক প্রদান করা হবে। লিনসি এগুলো শুনে অনেকটাই স্বস্তি ফিল করে। একটু পরে সে বাইরে বসে বসে বলছিল মম, ড্যাড, সুসেন নিজের বা আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেনি, সে দেশদ্রোহী নয়, সে ন্যায়ের জন্য, শান্তির জন্য, মানুষকে রক্ষা করার জন্য এগুলো করেছে, সে একজন বীর। লুসেন এবার ওইখানে এসে বলে বাইরে অনেক ঠান্ডা, ভেতরে গিয়ে বিশ্রাম নাও। সে এবার তার পুরোপুরি কেয়ার করে ভেতরে নিয়ে আসে। রাতে লিনসি যখন ঘুমাচ্ছিল তখন লুসেন তাকে চেক করে যায়। এর মধ্যে লিনসি একটি বাজে স্বপ্ন দেখে, যেখানে একে একে তাকে ছেড়ে সবাই চলে যাচ্ছিল, লাস্টে শুধু লুসেন ছিল, বাট সেও তাকে ছেড়ে চলে যায়। সে এবার প্রচন্ড ভয় পেয়ে নিচে আসে, তখন লুসেনকে দেখতে পায়, যে কিনা ওইখানেই শুয়েছিল। লুসেন এবার উঠে পড়ে। সে দেখে লিনসি জুতা পরেনি, এর জন্য দ্রুত তাকে ক্যারি করে বসিয়ে জুতা পরিয়ে দেয়, আর বলে তুমি কেন নিজের যত্ন নাও না। লিনসি ভাবছিল আমার কি অধিকার আছে তাকে জিজ্ঞেস করার যে সে আমাকে ছেড়ে যাবে কিনা, সে আমার কেউ নয়। লুসেন তখন একা একাই বলে নিশ্চিন্তে থাকো, আমি কখনোই তোমায় ছেড়ে যাব না। লিনসি এটা শুনে অনেক খুশি হয়। নেক্সট ডে লুসেন যখন ফ্লাওয়ার্স সাজাচ্ছিল তখন লিনসি বাইরে এসে তাকে দেখতে থাকে। লুসেন তাকালে এসে লুকিয়ে পড়ে, বাট আবার ভাবতে থাকে তোমার আবেগের বশবর্তী হয়ে কাজ করার বয়স এখন আর নেই, তোমাকে সতর্ক হতে হবে। সে এবার কিছু একটা ভেবে দৌড়ে এসে লুসেনকে কিস করতে শুরু করে। দুজনে এবার করিডোর থেকে কিস করতে করে স্টেয়ারে আসে, তারপর স্টেয়ার থেকে একেবারে রুমে আসার পরেও দুজন একেবারে প্যাশনেট হয়ে যায়। একে অপরের সঙ্গে সে ডার্কলি রোম্যান্স করছিল, বাট এগুলো করতে করতে লিনসির হঠাৎই লুসেনের তিলের দিকে চোখ যায়। তখন তার পাস্টের কথা মনে পড়ে, সে তো আগেও তাকে দেখেছি। সে এবার দ্রুত একটি ফটো বের করেও তাকে জিজ্ঞেস করে এটা কি তুমি। লুসেন বলে ফাইনালি তোমার এটা মনে পড়লো। লিনসি এবার তো অনেক বেশি এমব্রেসিং ফিল করেছিল, এর জন্য বলে আমরা কি এমন ভান করতে পারি একটু আগে কোনো কিছুই হয়নি। লুসেন বলে একদমই না। লিনসি বলে আমি যদি জানতাম তুমি সুসেনের ক্লাসমেট তবে এমন কোনো কিছুই করতাম না। লুসেন বলে আমি তো জানতাম,
এজন্য এটা বলিনি, কারণ তখন তুমি আমাকে ম্যান হিসেবে নয়, তুমি আমাকে ছোট ভাইয়ের মতো ট্রিট করতে। লিনসি বলে, তুমি কবে থেকে আমার উপরে অন্যরকম ফিলিংস রেখেছো? লুসেন উঠে বলে, সম্ভবত গ্রাজুয়েশনের দিন থেকেই তুমি ফুল হাতে নিয়ে দাঁড়িয়েছিলে, তারপর আমার কাছে দৌড়ে এলে, কিন্তু পরে আমি যুদ্ধক্ষেত্রে চলে গেলাম। প্রতিদিন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে থাকতাম, তবে আমি তোমার সঙ্গে দেখা করার জন্য ব্যাকুল ছিলাম। অথবা সম্ভবত আমাদের পুনর্মিলনের দিনে যুদ্ধ করতে করতে আমার হৃদয় প্রায় মরে গিয়েছিল, তবে যেদিন সিগারেট জ্বালিয়েছিলাম ওই দিন আমার হৃদয় ধক করে আবারও জ্বলে উঠেছিল। আগে আমি ভাবতাম তুমি অন্য কারো ওয়াইফ, তোমার হয়তো সুখের সংসার আছে, তাই আমি ডিস্টার্ব করতে চাইনি। বাট যখন তুমি প্রবলেমে পড়লে তখন সবকিছুই আমি জেনে ফেলেছি। প্রথমে তোমায় আমি প্রোটেক্ট করতে চেয়েছিলাম, তবে পরে আবারও তোমার প্রেমে পড়ে আমি দিশেহারা হয়ে গেলাম। আমি এখন সারা জীবনের জন্য তোমার ভালোবাসা হতে চাই। লিনসি এগুলো শুনে বলে, থ্যাংক ইউ আমার লাইফে ফিরে আসার জন্য। সে তো এবার তাকে টাইটলি হাক করে নেয়। নেক্সট ডে লিনসি উঠে দেখে লুসেন তার জন্য সুন্দর ফ্লাওয়ার্স এনেছে। সে তো অনেক বেশি খুশি হয়। রাতে লিনসি লুসেনকে কিস করে বলে, রেস্ট নাও, কালকে আমাদেরকে কাজে যেতে হবে। সে তো তাকে গুড নাইট বলে পাঠিয়ে দেয়। তবে লুসেন একটু পরে পিলো নিয়ে এসে বলে, মিস লিন, আপনার বডিগার্ড হিসেবে এখন থেকে 24/7 আমি আপনার সুরক্ষা নিশ্চিত করতে চাই। আসলে সে তার সঙ্গে একই বেডে ঘুমাতে চাচ্ছিল। সে তো রুমে ঢুকে পড়ে। লিনসি তার এসব কাণ্ড দেখে হেসে দেয়। রুমে এসে দুজন তো শুয়েছিল। লুসেন বলে, আমার কোনো তাড়াহুড়ো নেই। সত্যি তুমি প্রস্তুত হওয়া পর্যন্ত আমি ওয়েট করতে পারি। লিনসি বলে, তুমি দেখছো অনেক এক্সপিরিয়েন্সড। লুসেন বলে, আমি ভার্জিন, পবিত্র এবং নির্মল, ত্রুটিহীন, একেবারে একটি নতুন বন্দুক যা কখনো ব্যবহৃত হয়নি। এখন তোমার ট্রিগার টেপার জন্য অপেক্ষা করছি। লিনসি বলে, ও, আমার লক্ষ্যভেদ করার ক্ষমতা কিন্তু বেশ ভালো। লুসেন এটা শুনতেই তার আস্তে আস্তে ক্লোজ হয়ে যায়, আর দুজন তাদের ফার্স্ট নাইট একসঙ্গে স্পেন্ড করে। নেক্সট ডে লুসেন যখন বসেছিল, স্যান্ডি এসে বলে, বস, আমরা খনিতে 1 শতাব্দীর সমপরিমাণ হীরা পেয়েছি। বর্তমানে আনুমানিক মূল্য 100 কোটি ছাড়িয়েছে। লুসেন এটা শুনতেই বলে, একটি প্রফেশনাল ডিজাইনারকে খুঁজে বের করো যাতে ওইটা দিয়ে রিং তৈরি করতে পারে। সে ওইটা দিয়ে লিনসিকে প্রপোজ করার সিদ্ধান্ত নেয়। স্যান্ডি বলে, আপনি কবে নিজের পরিচয় প্রকাশ করবেন? লুসেন বলে, যে কোনো সময়। সে আমার ভেতরের সত্তাকে পছন্দ করেছে, তাই অবশ্যই সে আমার প্রতিটি রূপে মেনে নিতে পারবে। এগুলো বলার পর সে যখন লিনসির কাছে আসছিল তখন লিনসির কিছু কথা শুনতে পায়। সেক্রেটারি বলছিল, উনি বডিগার্ড, উনি আপনার যোগ্য না। লিনসি বলে, আমি তাকে পছন্দ করি। সে আমার নিরাপত্তা এবং সঙ্গ দেয়। তার পরিবর্তে যদি কোনো পাওয়ারফুল পার্সন থাকতো তবে অবশ্যই আমি চিন্তিত এবং অনিশ্চিত থাকতাম। লুসেন এটা শুনে আর ভেতরে যায় না। রাতে লিনসি একটি টেডি দেখছিল। এটা সুসেন তাকে গিফট করেছে। ওই সময় সে তো বলছিল, দেখো এটা তোমার মতোই, তার মুখভঙ্গি এবং হাসির ধরন একেবারে তোমার মতো। ওইখানে এবার লুসেন এসে বলে, তুমি এখনো ঘুমাওনি? লিনসি বলে, ঘুম আসছে না। তবে তুমি ফিরতে এতটা দেরি হলো কেন? লুসেন বলে, আমি স্রেফ এক বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। আচ্ছা, তুমি যদি জানতে পারো তুমি যেভাবে আমায় চেনো আমি তেমনটা নয়, তবে তুমি কি করবে? লিনসি বলে, তবে আমি তোমাকে দেওয়ালে ঠেসে ঘুষি মারবো। লুসেন বলে, আমি কিন্তু সিরিয়াস। লিনসি বলে, তাহলে আমার কি হবে? অলরেডি আমার একটি ব্যর্থ অভিজ্ঞতা আছে, হয়তো আমি অন্যের উপরে বিশ্বাসে হারিয়ে ফেলবো। লুসেন ভাবছিল আমি কিভাবে তার সঙ্গে অনেস্ট হব। লিনসি এবার বলে, তুমি কি কোনো কিছু গোপন করছো? হঠাৎ এগুলো কেন জিজ্ঞেস করলে? লুসেন বলে, মানুষ মাঝে মধ্যে নিরাপত্তাহীনতা বোধ করে। লিনসি বলে, ও বুঝতে পেরেছি, তোমার আদর লাগবে। এইবার আমায় সিস্টার বলে ডাকো। লুসেন বলে, থাকবো, দরকার নেই। দুজন এবার এটা নিয়ে খুনসুটি করে। নেক্সট ডে সুসেনকে দেখানো হয় তার স্কুটির সঙ্গে একটি কার হিট করে। এই জন্য সে ক্ষমাসে একটি নোট লিখে দেয়। এই কারটি লিনসির ছিল। সে যখন ওই নোটটি দেখতে পায় তখনই বুঝতে পারে এটা সুসেনের লেখা। সুসেন তখনই যাচ্ছিল। লিনসি এবার তার পিছু পিছু দৌড়াতে শুরু করে। ওইখানে লুসেনও ছিল। লিনসি দৌড়াতে দৌড়াতে পড়ে যায়। সুসেন তখন এসে তাকে উঠাতে হেল্প করে। লিনসি বলে, সুসেন? সে তো তাকে বারবার ওই নামেই ডাকছিল। সুসেন বলে, আপনার ভুল হচ্ছে। লুসেনও এসে সুসেনকে দেখে হাক করে নেয়। তবে সুসেন আবারও বলে, আপনাদের ভুল হচ্ছে। এরা এবার সুসেনকে চেক করে আর বলে, ক্ষতগুলো কিভাবে হলো? সুসেন বলে, আমার মম বলেছে ছোটবেলায় গাছে চড়তে গিয়ে আমি চোট পেয়েছিলাম। লুসেন এটা শুনতে বলে, ফালতু কথা, যুদ্ধক্ষেত্রে বোমা বিস্ফোরণে তুমি আহত হয়েছিলে। লিনসি আবার বলে, তুমি আমায় বিলিভ করো? আমি তোমার ওল্ডার সিস্টার, তুমি আমার ইয়াঙ্গার ব্রাদার। তোমার নাম লিন সুসেন। তারা কিন্তু অলরেডি ডিএনএ টেস্টও করে ফেলেছে। ডক্টর এবার বলে, মস্তিষ্কে মারাত্মক আঘাত লেগেছিল যার ফলে অর্গানিক অ্যামনেশিয়া হয়েছে। ওইখানে এবার একটি ওল্ড ম্যান এসে বলে, হাউসাই, তুমি ঠিক আছো? এরা জিজ্ঞেস করে, আপনি কে? লোকটি তখন বলে, আপনারা আমার ছেলের সঙ্গে কি করতে চান? এরা বলে, এই প্রশ্ন তো আমাদের করা উচিত। আপনি কে? আপনি আমার ভাইকে কেন ছেলে বলে রাখছেন? সুসেন এবার বলে, আপনারা কি করছেন? আমার বাবাকে তো ভয় পাইয়ে দিচ্ছেন। লুসেন এবার লিনসিকে বলে, আমরা কিন্তু কথা বলে এগুলো মিটিয়ে নিতে পারি। সবাই মিলে এবার লিনসির বাসায় চলে আসে। লিনসি সুসেনকে দেখায় এটাই তার বাসা, আর সে তো ছোট ভাই। সুসেনের বর্তমান যে ড্যাড, উনি বলে, আমি কিছু বছর আগে অ্যাব্রোডে গিয়েছিলাম, ওইখানে আমি তাকে পেয়েছি।
যেহেতু তার কোনো কিছুই মনে ছিল না, তো আমি তাকে ছেলে হিসেবে রেখে দিয়েছি, যাতে আমরা যখন ওল্ড হব সে আমাদের যত্ন নিতে পারে। ওনার ছেলেও কিন্তু স্পেশাল ফোর্সে ছিল, যেহেতু উনি মারা গিয়েছে তাই উনি সুসেনকে সেই পজিশন দিয়েছে। কিছুদিন আগেই ওনারা চায়নাতে ব্যাক করেছে। উনি যদি জানতো এখানেই তার জন্ম, তবে উনি কখনোই এখানে তাকে নিয়ে আসতো না। লুসেন বলে আনএক্সপেক্টেডলি এটাই তার বাসা, তাই সে তার ট্রু ফ্যামিলির সঙ্গেই থাকবে। সুসেন এবার বলে যদিও বা উনি মিথ্যা বলেছে, তবে উনি আমার অনেক যত্ন নিয়েছে। লিনসি ভালোই চিন্তা করো না, আমি ওনাদের সঙ্গে ইনঅ্যাপ্রোপ্রিয়েট কোনো কিছুই করবো না। সুসেন এবার তার রিয়েল ফ্যামিলি সম্পর্কে জানতে চাই। লিনসি জানায় তার মম, ড্যাড, গ্র্যান্ডমা সবাই মারা গিয়েছে, এখন অবশিষ্ট শুধু তারা দুজনই আছে। সে এবার সুসেনকে বাসাতে আসার জন্য ওয়েলকাম করে, তারপর তাকে রুমে নিয়ে আসে। লুসেন এখানে সুসেনের সঙ্গে একা কথা বলতে চাচ্ছিল। সুসেন জানতে চায় তুমি কে। লুসেন বলে ফর্মালি ইন্ট্রোডাকশন দেওয়া যাক, আমি তোমার সিস্টারের বডিগার্ড, সঙ্গে লাভার, আর তোমার ব্রাদার ইন ল। সুসেন বলে ওয়েট এ মিনিট, তুমি না বলছিলে তুমি আমার ক্লাসমেট, সঙ্গে একই ফোর্সে আমার সঙ্গে কাজ করেছো, তবে কিভাবে তুমি আমার ব্রাদার ইন ল হলে। লুসেন বলে এই যে যেভাবে দেখছো এইভাবেই। সিন কাট হয়ে দেখানো হয় লুসেনকে একটি পার্সোনাল কাজে যেতে হবে। সে লিনসিকে কোনো সেফটি ছাড়া তো রেখে যেতে পারে না, এজন্য সুসেনের কাছে এসে হঠাৎই ফাইট করতে শুরু করে। সুসেন যতই সবকিছু ভুলে যাক, তার ভেতরে তো ট্যালেন্ট আছে, সে খুব সুন্দরভাবেই ফাইট ব্যাক করতে পারছিল। এতে অবশ্য সে নিজেও অবাক হয়। লুসেন বলে তোমার ব্রেইন হয়তো কাজ করছে না, বাট বডি একদম ঠিকঠাক আছে, আমি না থাকলে তুমি তাকে প্রোটেক্ট করতে পারবে। সে এবার লিনসিকে বলে তার পার্সোনাল কাজে চলে যায়। এইভাবে এক সপ্তাহ চলে যায়। এক সপ্তাহ পর সে যখন ফিরে আসে, লিনসি প্রচন্ড হ্যাপি হয়, সঙ্গে লুসেনও, কারণ এই এক সপ্তাহ সে তাকে অনেক বেশি মিস করেছে। দুজনে বা যখন একে অপরকে কিস করতে চায়, তখনই সুসেন বাইরে এসে বলে সিস্টার, লুসেন তোমরা দুজন। লুসেন আমি তোমাকে ব্রাদারের মতো ট্রিট করেছি, বাট তুমি কিনা আমার সিস্টারের সঙ্গে হুক আপ করছো। এই বলেই তাকে জোরে একটি পাঞ্চ মারে। এরা তখন বুঝতে পারে সুসেনের হয়তো মেমোরি ফিরে এসেছে, তবে সুসেন একটু পরেই তো সেন্সলেস হয়ে যায়। এরা এবার সুসেনকে ডক্টরের কাছে নিয়ে যায়। এগুলোর পরে সুসেনের যখন জ্ঞান ফিরে, তখন এরা এক্সপেক্ট করেছিল তার সবকিছু মনে পড়ে গেছে, বাট সুসেন আবারও কোনো কিছুই মনে করতে পারে না। লুসেন বলে দেখো তুমি আমায় কিভাবে পাঞ্চ মেরেছো। সুসেন বলে আমি কেন তোমায় মারবো, তুমি কি জঘন্য কিছু করেছো। লুসেনের রাগ হচ্ছিল। লিনসি তাকে শান্ত থাকতে বলে। লুসেনের মনে হচ্ছিল তার অলরেডি স্মৃতি চলে এসেছে, বাট সে এখন ভান করে আছে। আপাতত তারা কোনো কিছুই না বলে ডক্টরের কাছে যায়। ডক্টর বলে রোগীর স্মৃতি ফিরে আসা খুবই ভালো লক্ষণ, তবে তাকে কোনো প্রকার চাপের মুখে ফেলা যাবে না, অন্যথায় অনেক বড় ক্ষতি হয়ে যাবে, তখন তার স্মৃতি আর কখনোই ফিরে আসবে না। বাসায় আসার পর লিনসি বলে ডাক্তার যা বললো তুমি শুনেছো, সুসানের বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে, আমাদের তার সামনে ইন্টিমেট হওয়া একদমই যাবে না। লুসেন বলে সে দেখতে না পেলেই তো হলো। এই বলেই তার ক্লোজ হচ্ছিল, তখনই সুসেন চলে আসে। এরা এবার অনেকটা দূরে সরে যায়। সুসেন যখন চলে যায়, এরা তখন আবারও একে অপরের ক্লোজ চলে আসে। দুজন তো প্যাশনেটলি কিস করছিল। তখন সুসেন এসে আবারও সিস্টার সিস্টার বলে ডাকতে থাকে। লিনসি তো ইমব্রেসিং ফিল করে দূরে সরে আসে। তবে লুসেনের অনেক বেশি রাগ হচ্ছিল, কারণ ওই যে আগে এসে সন্দেহ করেছে তার মেমোরি ফিরে এসেছে। এইবার নেক্সট পরের কিছুদিনের সিন দেখানো হয়। এরা যখনই একে অপরের ক্লোজ আসার চেষ্টা করেছিল, তখনই সুসেন শুধু সিস্টার সিস্টার বলে ডাকতে থাকে। বলতে গেলে সে এদের কখনোই কাছাকাছি আসতে দেয় না। লুসেন এই সবকিছুতে প্রচন্ড বিরক্ত হয়ে যায়। এই কারণে তার জন্য অন্য একটি বাসা দেখছিল। লিনসি তো চায় না তার ব্রাদার তার থেকে দূরে থাকুক, এই জন্য বলে আপাতত তার স্মৃতি নেই, স্মৃতি আসলেই সে ঠিক হয়ে যাবে। জানি তোমার সঙ্গে অন্যায় হচ্ছে, তবে একটু প্লিজ মেনে নাও। লুসেন লিনসির কথা ভেবে আপাতত মেনে নেয়, তবে তার প্রচন্ড রাগ হচ্ছিল। এজন্য সুসেনের টেডিকে মারতে থাকে, কারণ সে তো তাকে মারতে পারছিল না। সে যেভাবে টেডিকে মার দেয় দেখলে হাসি পেয়ে যাবে। সুসেনের টর্চার তো এইভাবে চলছিল। লুসেন তাই তাকে এক্সপোজ করার একটি প্ল্যান করে। অ্যাকচুয়ালি লিনসি সুসেনকে একটি টাই গিফট করেছিল। লুসেন ওইটা পরে আসে আর ইচ্ছা করেই ওইটা নোংরা করে, তারপর ডাস্টবিনে ফেলে দেয়। সুসেনের যদিও বা অনেক রাগ হচ্ছিল, তবে সে নিজেকে কন্ট্রোল করে। লুসেন এবার তাকে আরো রাগিয়ে দিতে ওইটার উপরে শ্বাস ফেলে দেয়। সুসেন এবার আর নিজেকে সামলাতে পারে না, সে রেগে লুসেনের সঙ্গে রুড বিহেভিয়ার করতে থাকে। লিনসি তো এবার বুঝতে পারে তার স্মৃতি ফিরে এসেছে। লুসেন বলে তুমি নিজেই দেখে নাও, সে ইচ্ছা করে আমাদের সাথে নাটক করছে। লিনসি এবার রেগে বলে তোমার কবে স্মৃতি ফিরে এসেছে। সুসেন তখন বলে সাডেনলি ফিরে এসেছিল, ওই যেদিন তোমরা সোফাতে। লিনসি বলে হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি, তোমার স্মৃতি ফিরে এসেছে ভালো কথা, তবে এটা আমায় জানাওনি কেন। সুসেন বলে কারণ আমি রেগে আছি, যখন আমি বাইরে ছিলাম তখন লুসেন এসে আমার সিস্টারকে চুরি করে নিয়েছে, আমি এটা কোনোভাবেই সহ্য করতে পারছি না। লুসেন বলে কেন আমাদের এইভাবে দেখে তোমার ভালো লাগছে না। সুসেন বলে তোমার লজ্জা নেই, তুমি এমন আমি আগে বুঝিনি, তুমি বন্ধু নামের শত্রু। লুসেন বলে আমি সিরিয়াসলি ডেটিং করছি, তাই এখন রেপুটেশন নিয়ে ভাবার আমার টাইম নেই, তাছাড়া তোমার সিস্টারের সঙ্গে আমার রিলেশন ফিজিক্যাল। লিনসি বলে অনেক হয়েছে, তাড়াতাড়ি খাবার খেয়ে নাও। সুসেন এবার বলে সিস্টার আমার কেবলই স্মৃতি ফিরে এসেছে, বাট তুমি এই পাজি ছেলেটির জন্য আমাকে বকা দিয়েছ। লুসেন এটা শুনে হেসে বলে তুমি আমার থেকে কবে থেকে এতটা ধূর্ত হলে। সুসেন বলে তাহলে তুমি স্বীকার করছো তুমি ধূর্ত,
তুমি তোমার এই ফেস দেখিয়ে আমার সিস্টারকে ফাঁসিয়েছ। দুজন তো একে অপরের সঙ্গে ঝগড়া করছিল। লিনসি এগুলো থেকে বাঁচতে ওইখান থেকে পালায়। সিন কাট হয়ে দেখানো হয় সুসান গ্র্যান্ডমায়ের ফটোর সামনে এসেছে। স্মৃতি হারিয়ে যাবার জন্য সে যে গ্র্যান্ডমাকে শেষবারের মতো দেখতে পারেনি, এই জন্য প্রচন্ড কান্না করতে থাকে। লিনসিও তার কান্না দেখে কান্না করছিল। লুসান এবার এদেরকে সামলাতে থাকে। একটু পরে সে সুসানের সঙ্গে ড্রিঙ্ক করছিল। সুসান যে মিশনে গিয়ে হারিয়ে গিয়েছিল তারা ওইটা নিয়েও গল্প করে। আসলে সুসান জানতে পেরেছিল এখানে কে বিশ্বাসঘাতকতা করেছে। ওই লোকটি চাইনি সুসান এটা সবাইকে জানাক, এই জন্যই তাকে পার্সোনালি ওইভাবে অ্যাটাক করে দিয়েছিল। সুসান এবার জিজ্ঞেস করে তুমি কিভাবে আমার সিস্টারের বডিগার্ড হলে। লুসান বলে এটা একটি দীর্ঘ গল্প, সময় হলে ধীরে ধীরে বলবো। বলে সিস্টারকে প্রোটেক্ট করার জন্য অনেক ধন্যবাদ। লুসান বলে ধন্যবাদ দেওয়ার প্রয়োজন নেই, তোমার সিস্টারের সঙ্গে আমার কারেন্ট রিলেশনশিপ তোমার থেকেও বেশি ঘনিষ্ঠ। সুসান বলে আমি আর সিস্টার হলাম সিবিলিং, হাড় ভাঙলে যেমন রগ জোড়া থাকে আমাদের সম্পর্কেও তেমন। তোমাদের তো এখনো বিয়েও হয়নি, বিয়ে করলেও বা কি, তোমরা স্রেফ একই বনের পাখির মতো। কে জানে কবে আবার তোমরা আলাদা হয়ে যাও। লুসান এটা শুনতেই বলে তোমার অপয়া মুখ বন্ধ করো। তোমাকে একটি কথা বলি, আমি আর তোমার সিস্টার কখনোই আলাদা হব না। যদি সে পৃথিবীর শেষ প্রান্তেও উড়ে যায় আমি সেখানেও তার সঙ্গী হিসেবে থাকবো, কখনো ছেড়ে যাব না। সুসান বলে আমার যতটুকু মনে আছে তোমার স্বপ্ন অনেক বড় ছিল, তবে হঠাৎ কেন এগুলোতে আটকে পড়ছ। লুসান বলে ওইগুলো অতীত, বর্তমানে আমি এই জীবনটাই কাটাতে চাই। আমি যাদের ভালোবাসি তাদের রক্ষা করতে চাই। সিন কাট হয়ে লুসেনকে স্যান্ডির কাছে দেখানো হয়। স্যান্ডি যখন তাকে কিছু ইনফরমেশন দিচ্ছিল, লুসেন বলে তুমি অনেক পরিশ্রম করেছো, আমার সঙ্গে একটি ভালো রিলেশন রেখেছো, সবকিছুর জন্য সে তাকে থ্যাঙ্কস বলে চলে যাচ্ছিল। স্যান্ডি জিজ্ঞেস করতে থাকে আপনি মিস লিনকে সবকিছু কবে জানাবেন। লুসেন কোনো অ্যান্সার না দিয়ে চলে যায়। সিন কাট হয়ে লিনসিকে দেখানো হয়। সে বৈদেশিকভাবে নিজের বিজনেস বিস্তার করতে চাচ্ছিল, বাট এটা করতে গিয়ে সে অনেক ধরনের প্রবলেমে পড়ে যায়। তার তো অনেক টেনশন হচ্ছিল। লুসেন বলে তুমি চিন্তা করো না, সবকিছুর সমাধান আছে। সে এবার তার আসল পরিচয় নিয়ে তাকে হেল্প করার সিদ্ধান্ত নেয়, বাট এটার জন্য তাকে পলিটিক্যাল কিছু লোকের সঙ্গে দেখা করতে হবে। ওইখানে তারা হয়তো তাকে কন্ট্রোল করার চেষ্টা করবে। লুসেন এরপরে ওইখানে যাবার সিদ্ধান্ত নেয়। সিন কাট হয়ে লিনসিকে দেখানো হয়। সে তো অনেক বেশি কাজ করছিল। সুসান এসে তাকে একটু রেস্ট নিতে পারে। তার তো লুসেনের উপরেও রাগ হচ্ছিল, কারণ তার এই অবস্থায় সে তাকে ছেড়ে বিদেশে চলে গিয়েছে। তখনই সেক্রেটারি এসে একটি গুড নিউজ দেয়, তাদের কোম্পানির উপরে যেসব আরোপ ছিল সবকিছু রিমুভ করা হয়েছে। এই সবকিছু জেনে লিনসি আর সুসান দুজনেই তো প্রচন্ড হ্যাপি হয়, কারণ অবশেষে তাদের সকল প্রবলেম সলভ হয়েছে। লিনসি তো এটা এখনই লুসেনকে জানাতে চাচ্ছিল, এই জন্য ফ্লাইট বুক করে ওইখানে চলে আসে। বাট এখানে এসে যে সিনটি দেখে সেটা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না। সেখানে জেনে ফেলে লুসানি আসলে মিস্টার লংমো। একটু পরে দুজন বাসায় ফিরে। সুসান দুজনকে এইভাবে দেখে অবাক হচ্ছিল, কারণ দুজনের মাঝে কেমন যেন ফাইট হচ্ছিল। লুসান এরপরেও তার পিছু পিছু রুমে আসে। লিনসি তখন বলে আমি একটু শান্তি আর নীরবতা চাই। লুসান তখন নিচে চলে আসে। লিনসি এবার ফ্ল্যাশব্যাক দেখে, যখন সে সবকিছু জানতে পেরেছিল তখন লুসানের সবকিছু স্বীকার করে আর সবকিছু এক্সপ্লেনও করতে চায়। সঙ্গে জানায় সে এগুলো বলতে চাচ্ছিল, বাট তেমন সুযোগই পায়নি। লিনসি বলে তুমি তাহলে সারাক্ষণ আমায় মিথ্যে বলে এসেছ। লুসান বলে আমি এক্সপ্লেন করতে পারি। লিনসি বলে প্রয়োজন নেই। বর্তমানে লুসান যখন দাঁড়িয়েছিল সুসান জিজ্ঞেস করে কি হয়েছে। লুসান তখন বলে দেয় সেই মিস্টার লংমো। সুসান বলে তুমি কি আর কি মারছো। লুসান বলে না। সুসান বলে তাহলে তুমি সত্যি আমার সিস্টারকে মিথ্যে বলেছ। তুমি জানো সে একবার আঘাত পেয়েছে। লুসান বলে আমি জানি। সুসান বলে হয়তো তার কাছে তোমার পরিচয় কি তার সত্যিই বড় কথা নয়, কিন্তু তুমি যে তাকে ধোকা দিয়েছো এটাই সে মেনে নিতে পারছে না। এখন থেকে অনেস্ট থেকো। ভেতরে লিনসি এখনো স্যাড হয়ে বসেছিল। তখন লুসানের অ্যাসিস্ট্যান্টের একটি টেক্সট আসে। এখানে সে জানতে পারে লুসান অনেক বছর হলো মানসিকভাবে অসুস্থ ছিল। সে নাকি নিজেকে শেষ করতেও যেত, বাট এই বছরে তার রিপোর্ট একেবারে পজিটিভ এসেছে। এটাই স্যান্ডি লুসানকে দেখাচ্ছিল। লিনসির এগুলো দেখে মন গড়ে যায়। নিচে এবার লুসানকে দেখানো হয়। সে সরি বোর্ড লিখে দাঁড়িয়েছিল। লিনসি তার দিকে একটু তাকিয়ে থাকে, তারপর দেখা করার জন্য দৌড়ে আসছিল। তবে লুসান ভাবি সে তাকে ক্ষমা করেনি, এর জন্য ওপরে চলে আসে। আর লিনসি তো নিচে আসে। দুজনে একে অপরকে দেখতে পায় না, এর জন্য আওয়াজ দেয়। তারপর বুঝতে পারে দুজন তো আলাদা জায়গায়। দুজন এবার এক জায়গায় আসে। লুসান ক্ষমা চাইতে যায়। লিনসি বলে সকল ভুল আমারই। সম্পর্কের ক্ষেত্রে আমার আত্মবিশ্বাসের অভাব ছিল। পাওয়া না পাওয়ার যন্ত্রণা ভোগ করতে আমি ভয় পেতাম, তবে আমি এখন নিজের মাইন্ডকে সেট করে নিয়েছি। তুমি বডিগার্ড হও বা অন্য কেউ, আমি তোমার সকল অবস্থায় মেনে নিতে রাজি। দুজন তো এক অপরের সঙ্গে সকল ভুল বোঝাবুঝি দূর করে নেয়। ওপর থেকে সুসান বলছিল যদি ডেটিং করতে চাও তবে করো, তবে আমাকে তো ঘুমাতে দাও। লিনসি বলে তাকে ইগনোর করো। দুজন এবার এক অপরের সঙ্গে অনেকটা রোমান্টিক টাইম স্পেন্ড করে। এগুলোর পরে লিনসি লুসানকে বিয়ের জন্য প্রপোজ করতে সবকিছুর অ্যারেঞ্জমেন্ট করে। লুসান আসতে এসে তাকে প্রপোজ করে। লুসান তো রাজি হয়। সঙ্গে সেও নীল ডাউন হয়ে বসে বলে আমি তোমায় অনেক ভালোবাসি, তোমার সবকিছু ভালোবাসি, তাই তুমি কি আমায় বিয়ে করবে। আসলে সেও তো আগে থেকে রিং রেডি রেখেছিল। দুজন তো এখন একে অপরের লাইফ পার্টনার হতে একেবারে রাজি। এর জন্য কিস করতে শুরু করে, বাট এদের ডিস্টার্ব দিতে সুসান আসে। এরা বলে তুমি আবারও শুরু করবে।
বাট সুসেন তো এবার তাদের সুন্দর মোমেন্টটা এনজয় করছিল। এদেরও এটা অনেক বেশি ভালো লাগে, এই জন্য তার সামনেই রোম্যান্স করছিল। বেচারা সুসেন তখন নিজের চোখ বন্ধ করে রাখে। এবার কাট কাট করে অনেকগুলো সিন দেখানো হয়। এরা আসলে প্রাইভেটলি কিছু টাইম স্পেন্ড করার চেষ্টা করছিল, বাট এই বদমাশ সুসেনের জন্য তারা কোথাও গিয়ে শান্তি পাচ্ছিল না। তারা যেখানে যাচ্ছিল সুসেন ওইখানেই তাদের বারবারই ডাকতে থাকে। এরা শেষমেশ কারে আসে, আর যখন বুঝতে পারে সুসেন ঘুমিয়ে পড়েছে তখন তারা কারে রোম্যান্স করে। লাস্ট সিনে দেখানো হয় এদের বিয়ে হয়ে গেছে। লিনসেও নিজের বিজনেস খুব ভালোভাবে হ্যান্ডেল করছে, সঙ্গে এখন সে প্রেগনেন্টও। এইবার তার ডেলিভারি পেইন শুরু হয়। সুসেন আর লুসেন কি করবে বুঝতে পারে না, এজন অদ্ভুত অদ্ভুত কাণ্ড করতে থাকে। লিনসে এবার সিল্লে বলতে থাকে, তোমরা গড়িমসি করছো কেন? আমি তো ব্যথায় পাগল হয়ে যাচ্ছি। লুসেন এবার তাকে শান্ত করতে কিস করে, এরপর তাকে কোলে করে হসপিটালে নিয়ে যায়। এমন ফানি কিছু সিন দেখে ড্রামাটি শেষ হয়। ড্রামাটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।